আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি ভাইয়া। Recording in progress. লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম যে এই যে আমরা ধারাগুলো এখানে আজকে আলোচনার জন্য রেখেছি খুবই গুরুত্বপূর্ণ। কারণ কোর্ট কাচারিতে আপনি বিচারক হন বা লয়ার হন, আসামি হন, যেই হন, এটা আপনার জন্য জানা অত্যন্ত জরুরি। এইখান থেকে প্রশ্ন যা আসে মোটামুটি সবাই পারে, কারণ এগুলো শুনতে শুনতে মুখস্থ হয়ে যায়। কিন্তু বিষয়টাকে কতটুকু ট্রান্সপারেন্টলি এবং অথেন্টিসিটির সাথে আপনি জানতে পারছেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। মানে আপনার আইডিয়া কতটুকু ক্লিয়ার, যাতে ভাইভাতে বা কোথাও প্রশ্ন করলে আপনি খুব সুন্দর করে উত্তর করে দিতে পারেন। আমাদের সবারই নলেজ থাকে, আমাদেরও একই রকম ছিল ভাষা ভাষা, কিন্তু কাজ করতে করতে, শুনতে শুনতে বা আবার পড়তে পড়তে আমাদের অনেক নলেজের গ্যাপ থেকে যায়। মানে এগুলা ওভার টাইম আস্তে আস্তে জানতে জানতে পড়তে পড়তে এগুলা ঠিক হয়। তো আমরা চেষ্টা করব, মানে আমিও বলবো না যে আমি একদম বুলেট প্রুফ বা এরর প্রুফ মানে হচ্ছে আলোচনা করতে পারবো, বাট আমি চেষ্টা করব যতটুকু কভার করা যায়। আপনারা আমার সাথে পার্টিসিপেট করবেন। এটা দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, জি ভাই, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। ঠিক আছে। আপনারা রেকর্ডিং থাকবে এই এই আশায় যদি লাইভ ক্লাস না করেন তাহলে কিন্তু পস্তাবেন। কারণ লাইভ ক্লাসে, হ্যাঁ, অনেকে থাকে রেকর্ডেড ক্লাস থেকেও কিন্তু ভালো মানে হচ্ছে ইনফরমেশন নিতে পারে। আমিও অনেক রেকর্ডেড ক্লাস থেকে আরো ভালো বুঝি। কিন্তু লাইভ ক্লাসে যারা হচ্ছে ইন্টারাকশন করতে পছন্দ করেন তাদের জন্য লাইভ ক্লাস খুবই মজার। আর যারা ইন্টারাকশন করতে চাইবেন বা রেসপন্স করতে চাইবেন তারা হচ্ছে আনমিউট করে একটা নয়েজ ফ্রি এনভায়রনমেন্ট থেকে আস্তে আস্তে করে বলবেন, যাতে বাকিদের শুনতে কোনো সমস্যা না হয়। তো এটা হচ্ছে দেখেন ইনফরমেশন। আমরা এফআইআর ধারা কাকে বলি? একজন আস্তে আস্তে করে পার্টিসিপেট করেন, আজকে অনেক কথা বলতে হবে। কথা ইন্টারাকশনের মাধ্যমে আমরা পুরোটা শিখে যাব। আমরা এফআইআর ধারা কাকে বলি? 154 না, 154 ধারা এফআইআর। তো এই এফআইআর যে হচ্ছে, এই আপনারা কি কখনো এই শিরোনামটা পড়ে দেখেছেন? কি লেখা আছে বলুন তো, কেউ একজন পড়েন। ইনফরমেশন ইন কগনিজেবল কেসেস। এই জায়গাটা হচ্ছে মেইন। কগনিজেবল বা কগনাইজেবল কেস মানে আমলযোগ্য অপরাধ। তার মানে কি দাঁড়াচ্ছে? এফআইআর মানে হচ্ছে আমলযোগ্য অপরাধ নিয়ে এফআইআর। কি বললাম? এফআইআর মানে কি? আমলযোগ্য অপরাধ নিয়ে কি হয়? এফআইআর হয়। অর্থাৎ আপনি বলতে পারেন যে ভাইয়া তাহলে তো এখানে অনেকগুলো ধারা থাকে যেগুলো আমল অযোগ্য হতে পারে। হ্যাঁ, কিন্তু টেস্টটা হচ্ছে কিভাবে বুঝবেন এফআইআর হওয়ার যোগ্য? একটা সেকশন আমলযোগ্য হতে হবে। কি বললাম? একটা সেকশন আমলযোগ্য। যেমন 323, এটা অআমলযোগ্য। হুম। আবার এটার সাথে যদি থাকে 325, 307, তাহলে এই দুইটা আমলযোগ্য না? এই দুইটা আমলযোগ্য না? এই দুইটাতে হচ্ছে ওয়ারেন্ট দেওয়া যায় না? এই সরি, মানে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট করা যায় না? যায় কি না? জি। কি পাঠানো যায়? ওয়ারেন্ট পাঠানো যায়। তাহলে অ্যাটলিস্ট একটা ধারা তো আমরা পাচ্ছি যেখানে সরাসরি কি দেওয়া যাচ্ছে? ওয়ারেন্ট দেওয়া যাচ্ছে। এবং 325-এও অ্যামেন্ডমেন্ট করে কিন্তু ওয়ারেন্টের ব্যবস্থা করা হয়েছে। সুতরাং এখানে দুই ধারাতেই কিন্তু অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট করার সুযোগ রয়েছে। তার মানে এই অপরাধটা এখন কি আমলযোগ্য নাকি অআমলযোগ্য? আমলযোগ্য। তাহলে বারবার পড়াচ্ছি কিন্তু সেই শুরু থেকে, সিআরপিসির ক্লাসে শুরু থেকে গেলে আমল আমল নিয়ে পড়ে আছে।
যদিও বাস্তবিক জীবনে আমরা আমল করি কি করি না জানি না, বাট এখানকার আমলটা কিন্তু একটু মানে আপনাদেরকে স্মরণে রাখতে হবে। এই আমল মানে হচ্ছে ধর্তব্যে নেওয়া, মানে হচ্ছে কনসিডারেশনে নেওয়া, মানে হচ্ছে নোটিসে নেওয়া। ঠিক আছে? তো তাহলে আমরা আমলযোগ্য অপরাধ বলতে সিম্পলি কি বুঝবো? যে এই অপরাধের ক্ষেত্রে ওয়ারেন্ট ছাড়া কি, ওয়ারেন্ট ছাড়া অ্যারেস্ট করা যায়। অ্যারেস্ট করা যায়। এটা হচ্ছে কি আমল। তার মানে আপনি যে অভিযোগটা দিচ্ছেন, যে ঘটনার বর্ণনা দিয়ে অভিযোগটা দিচ্ছেন, যে অপরাধের বর্ণনা দিয়ে অভিযোগটা দিচ্ছেন, সেখানে এমন দুটো ঘটনা আছে যেই, বা এমন দুটো অপরাধ রয়েছে যে অপরাধের ক্ষেত্রে পুলিশ চাইলে ওয়ারেন্ট ছাড়া অ্যারেস্ট করতে পারে। তাহলে এটি কি এফআইআর হবে নাকি শুধু জিডি হবে? শুধু জিডি হবে। এটা কে বলছে? এফআইআর হবে। শুধু জিডি হবে, কে বলছে? শুধু জিডি হবে, এটা কে বলছে? কথা বলেন, আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনাকে, ভয়ের কিছু নাই। শুধু জিডি হবে, এটা কি বললো? আমি অনেক। বলেছি ভাই। আপনি কি কি ধারণা থেকে বলছেন বলেন? শুধু জিডি হবে? মানে আমি বলেছি যে মানে এফআইআর করলে তো তাহলে তো ইয়া হয়ে গেল, কি হয়ে গেল? মানে একটা মামলাই হয়ে গেল, কিন্তু শুধু জিডি করে রেখেছে, তো ওইটার পার্সপেক্টিভে আপনার হচ্ছে অ্যারেস্ট করলো। জিডির পার্সপেক্টিভে কেন অ্যারেস্ট করবে? এটা কোথায়, কে বলছে আপনাকে? আপনি কি আমার আমার কথা ভালো মতো শুনেন? হ্যাঁ, অনেক, আপনার কিন্তু অনেক গ্যাপ হয়ে যাচ্ছে। আপনি ভালো মতো একটা ভালো এনভায়রনমেন্টে বসে আগে শুনেন। আমি বললাম যে আপনি এজাহারে যে অভিযোগগুলো করেছেন, সেই অভিযোগগুলোর মধ্যে এমন দুটো অপরাধের বর্ণনা আপনি দিয়েছেন যে অপরাধের ক্ষেত্রে পুলিশ ওয়ারেন্ট ছাড়া অ্যারেস্ট করতে পারে। তাহলে এটি কি এফআইআর হওয়ার যোগ্য নাকি জিডি জিডি মূলে ফেলে রাখবে পুলিশ? বলেন। এফআইআর। কেন এফআইআর হওয়ার যোগ্য? কারণ এক বা ততোধিক অপরাধের যে বর্ণনা আপনি দিয়েছেন সেগুলো কি আমল যোগ্য, বা কি, আমল। বা হ্যাঁ। কি কগনিজেবল অফেন্স। তা আমরা কিন্তু 154 মানে হচ্ছে কি কি নিয়ে ডিল করতেছে? কগনিজেবল অফেন্স। কগনিজেবল অফেন্স। আপনি বলছেন যে বাঁশ দিয়ে পিটায়ে হাড় ভেঙে দিছে এবং মাথার মধ্যে 10টা কোপ মারছে। তাহলে এই দুটোকে আমরা আপাতত 307 এবং কি 325 এর মধ্যে 326 স্যার গ্রিভাস হার্ট হবে না এটা? অপরাধী হচ্ছে কি অপরাধ? আপনি সিআরপিসি খুঁজে দেখেন, খুলে দেখেন, সেখানে এগুলো কি কি লেখা আছে যে এই আহ, এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, ওয়ারেন্ট ছাড়া অ্যারেস্ট করতে পারবে কি পারবে না, এটা সিআরপিসির সেকেন্ড শিডিউলের কত নম্বর কলমে বলা আছে? 3 নাম্বার। 3 নাম্বার। হ্যাঁ, ওয়ারেন্ট ছাড়া অ্যারেস্ট করতে পারবে কি পারবে না? হ্যাঁ, এটাকে একটু বলেন তো, কেউ মনে রাখছেন কিনা? সোয়াস বিসিপিসি। সোয়াস বিসিপিসি। দাঁড়ান, আপনি বলেন না, আরেকজন বলেন। অনি বলেন এটা। অনি বলতে পারবেন? বলতে পারবেন না? আপনি ক্লাস ঠিক মতো করতেছেন না? বাসায় প্র্যাকটিস করতেছেন না? লিয়া বলেন তো এটা, সবগুলো বলেন। এটা সেকেন্ড শিডিউল সংক্ষেপে মনে রাখার জন্য টেকনিক। এসে প্রথম এসে হচ্ছে কোন সেকশন আর কি, সেকশন নাম্বারটা। ওতে হচ্ছে অফেন্সের নেম। তারপরে এতে হচ্ছে যে উইদাউট ওয়ারেন্টে অ্যারেস্ট করতে পারবে কি মানে ওয়ারেন্ট লাগবে কি লাগবে না। তারপর এসে হচ্ছে সামন ইস্যু করবে নাকি ওয়ারেন্ট দিবে। হুম। তারপরে বিতে হচ্ছে অফেন্সটা কি বেইলেবল নাকি নন বেইলেবল। তারপরে সিতে হচ্ছে অফেন্সটা কি কম্পাউন্ডেবল নাকি নন কম্পাউন্ডেবল। তারপরে পিতে হচ্ছে পানিশমেন্ট কতটুকু। আর সিতে হচ্ছে কোন কোর্টে বিচার করবে। এইটা। রাইট। সোয়াসটা মনে রাখতে হবে। ওই যে আমরা একটা বলছিলাম যে লন্ডনে, ইউকে তে একটা ইউনিভার্সিটি আছে সোয়াস, স্কুল অফ কি অ্যাংলো আফ্রিকান স্টাডিজ বা এই টাইপের কিছু। আর ডিসিপিসি তো আপনি মনে রাখতে পারবেন। এটা দিয়ে আপনাদেরকে আমি প্রথম ক্লাসের দিন পড়াইছিলাম এটা। তো তাহলে আমলযোগ্য অপরাধ মানে কি? যে অপরাধের ক্ষেত্রে পুলিশ ওয়ারেন্ট ছাড়া অ্যারেস্ট করতে পারে। ওয়ারেন্ট ছাড়া arrest করে। অনেক বুঝছেন?
জি। আর আমলযোগ্য অপরাধ কি? অ্যারেস্ট করার জন্য ম্যাজিস্ট্রেটের অর্ডার বা ওয়ারেন্ট লাগবে। ঠিক আছে, যারা একটু দুর্বল তারা বেশি রেসপন্স করেন, তাহলে আপনাদেরকে মানে যে মানে আইডিয়াটা একদম দেশ থেকে বর্ণনা সেখানে এজাহারে দেওয়া হয়েছে, সেখানে একটা অপরাধ, অন্তত একটা অপরাধ কি আমল যোগ্য, তাহলে সেটি কি হবে? এফআইআর হবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? আপনারা এটা বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পেরেছি। জি স্যার। আমি আজকে একদম ডিটেইলে পড়াবো, যাতে করে এফআইআর, জিআর, নন জিআর, হ্যাঁ, তারপর হচ্ছে রিমান্ড, তারপর হচ্ছে 164, তারপর হচ্ছে মানে হচ্ছে আহ, পুলিশ রিপোর্ট, এগুলো নিয়ে আপনাদের মাথায় মানে হচ্ছে কোনো ধরনের কনফিউশন না থাকে। তো আমরা চলেন এবার একটু বুকিশ নলেজে যাই। এখানে বলা হচ্ছে দেখেন, এভরি ইনফরমেশন মানে যে কোনো ইনফরমেশন রিলেটিং টু দ্য কমিশন অফ কগনিজেবল অফেন্স। তার মানে কেউ যদি বলে যে এফআইআর ডিল করে কি নিয়ে, আপনি তখন কি বলবেন? কগনিজেবল অফেন্স নিয়ে। এই সবাই বলেন তো দেখি, শুধুমাত্র কি নিয়ে? দেখি আফিয়া বলেন তো, আফিয়া শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। এফআইআর কি নিয়ে ডিল করে? এফআইআর মানে হচ্ছে কি, সেখানে অন্তত একটি অপরাধ, হবে, সংগঠিত হবে। মানে সেটা কি কি অপরাধ? কগনাইজেবল অফেন্স, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আমলযোগ্য অপরাধ। জি। তার মানে আপনি দেখেন ধারার শিরোনামটাই শুরু হয়েছে কি দিয়ে? ইনফরমেশন ইন কগনাইজেবল কেসেস, রাইট? তো সো এই জি। জিনিসটা কিন্তু অনেকের কাছে ক্লিয়ার না, মানে এফআইআর মানে হচ্ছে ওখানে অন্তত একটা অপরাধ, সেটা কি আমল যোগ্য অপরাধ, অর্থাৎ অন্তত একটা অপরাধ যেখানে পুলিশ গ্রেফতার করতে পারবে, ওয়ারেন্ট সহ নাকি ওয়ারেন্ট ছাড়া? অরেঞ্জ ছাড়া। ওয়ারেন্ট ছাড়া, গুড। এই তো মাথা খুলতেছে আস্তে আস্তে, কারণ মাথা যদি না খুলি সামনে আর বড় আলোচনা করতে পারবো না, এই জন্য এটা নিয়ে বারবার পেঁচাচ্ছি। তো বলা হচ্ছে দেখেন, কগনিজেবল কেসেস, কগনিজেবল অফেন্সিভ ইনফরমেশন যদি দেওয়া হয়, ওরালি দিতে পারেন, মৌখিক দিতে পারেন, ফোন করে দিতে পারেন, টেক্সট মেসেজ দিতে পারেন। আপনারা একটু দয়া করে এটার সাথে পিআরবি 243 নম্বর নিয়ম নিয়ম নিয়ন্ত্রণ বা রেগুলেশন, যেটা পিআরবির, এটাকে নেটেও পাওয়া যায় অথবা কিনতেও পারেন। এটা তো ইম্পর্টেন্ট না, কারণ পিআরবি হচ্ছে পুলিশের জন্য বাইবেল, মানে পুলিশ এটাকে মানতে বাধ্য। বাট আপনি যদি লয়ার হন বা ম্যাজিস্ট্রেট হন, পুলিশ তার বাইবেল ঠিক মতো ফলো করছে কিনা সেটা দেখার জন্য মাঝে মধ্যে আপনাকে পিআরবি ঘাটতে হয়। বাট পিআরবি নিয়ে সরাসরি কোনো প্রশ্ন আমাদের জুডিশিয়ারিতে বা হচ্ছে বার কাউন্সিলেতে আমার আসে না, বাট জানা থাকা ভালো, তাতে করে আপনি পুলিশকে রেগুলেট করতে পারবেন। মানে আপনি মানতে বাধ্য না ম্যাজিস্ট্রেট হিসেবে বা লয়ার হিসেবে, বাট পুলিশ তার পিআরবি মানে পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল এটা মানতে বাধ্য, কারণ এটাই তার বাইবেল। ঠিক আছে? তো এই পিআরবি 243-এর মেবি ইতে ইতে মেবি বলা আছে যে টেক্সট মেসেজের মাধ্যমে বা ফোন করলেও কিন্তু কি আপনি এফআইআর লজ করার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে হচ্ছে যিনি ইনফরমেন্ট তাকে ডেকে নিয়ে আসবে এবং বলবে যে আপনি আমাদের এখানে একটা স্বাক্ষর টাক্ষর করে এজাহারটা দিয়ে যান। তো তার মানে ওরালিও দেওয়া যাবে কাকে? ওসি কে, ওসিকে দেওয়া যাবে। আরো মজার বিষয় হচ্ছে শুধু ওসি না থাকলে ডিউটি অফিসার না থাকলে এসআই না থাকলে একদম কনস্টেবলকে দেওয়া যাবে। এটাও পিআরবিতে বলা আছে। ধরুন একটা থানায় কেউ নাই, শুধু একজন কনস্টেবল আছে, সেও কিন্তু কি এফআইআর নিতে পারে। তো এবং সেটাকে আপনার লিখিত আকারে দেওয়া হবে, দেওয়ার পরে যিনি এটা দিয়েছেন তাকে পড়ে শোনানো হবে, মানে ইনফরমেন্টকে। এবং হচ্ছে এই তো তারপরে এবং সেটাকে একটা হচ্ছে এরকম ফর্মে, এই যে ফর্মে এটাকে লিপিবদ্ধ করা হবে। তার মানে বিষয়টা খুব সিম্পলি খেয়াল করেন। আপনি কি দিলেন, এই যে এখানে আমি আপনাদের জন্য একটু সহজ করে লিখেছি, আর লেখার প্রয়োজন নাই। ধরেন একটা অপরাধ হলো, হ্যাঁ, অপরাধটা কি অপরাধ বলুন তো? অপরাধটা কি অপরাধ? আমলযোগ্য অপরাধ। এখানে মনে রাখতে হবে, যিনি ভিকটিম তিনি যে শুধু মামলা করতে হবে তা না, তথ্য যে কেউ দিতে পারে না। আমরা কি নিয়ে deal করতেছি? ঘটনা সম্পর্কে অবহিত যে কেউ তথ্য দিতে পারবে। তথ্য যে কেউ দিতে পারে, মানে ভিকটিম হইতে হবে এরকম না, ইনফরমেন্ট যে কেউ হতে পারে। ইনফরমেন্ট কুড বি এনিওয়ান, রাইট? তার মানে যদি আইনটা এমন হতো যে যিনি যে যে ভিকটিম যে হচ্ছে এগ্রিড পারসন সেই দিবে, বিষয়টা এরকম না। কারণ শুরু হয়েছে কি নিয়ে? এখানে শুরু হয়েছে কি নিয়ে? এভরি ইনফরমেশন। ইনফরমেশন। কি ইনফরমেশন? তার মানে উই নিড অ্যান ইনফরমেন্ট। আমাদের কি লাগবে? ইনফরমেন্ট। আমাদের ভিকটিম লাগবে না, আমাদের বাদী লাগবে না, আমাদের কেউ লাগবে না। কি লাগবে?
ইনফরমেন্ট লাগবে। ঘটনা সম্পর্কে জানে। ওকে, তো যে কেউ দিতে পারে, এটা খেয়াল রাখবেন। মানে এফআইআর এর জন্য বা এফআইআর যে কেউ করতে পারে। এফআইআর কি যে কেউ, ধরেন আপনার খালা আঘাতপ্রাপ্ত হলে আপনি এফআইআর করতে পারবেন। আপনার দুঃসম্পর্কে লতার উপরে পাতা, পাতার উপরে লতার কোনো আত্মীয় কোনো একটা ঝামেলার মধ্যে পড়ছে, আপনি এফআইআর করতে পারবেন যদি আপনি সে তথ্য সম্পর্কে জানেন। ক্লিয়ার? তো এই যে আপনার ইনফরমেশনটা, এটাকে যখন একটা ফর্মে তোলা হলো, এই যে এখানে যে ফর্মের কথা বলা হয়েছে, এই ফর্মে যখন তোলা হইলো, এই ফর্মে যখন তোলা হইলো, ফর্ম নাম্বার কত? বিপি ফর্ম 27। 27। ফর্ম নাম্বার কত? 27। লিখে রাখেন, নোট নিচ্ছেন আপনারা, সবাই নোট নেন। এই আপনি যে তথ্যটা থানায় দিলেন, এই তথ্যটাকে যখন লিখে একটা ফর্মে তোলা হলো, এই তখন আমরা কি বলতেছি? ইনফরমেশন রিপোর্ট বলতেছি। কি বলতেছি? এই ঘটনা আরো কিছু বের হয়ে আসে। ক্লিয়ার? বুঝা গেছে? এবং আপনি একই মামলা নিয়ে তো সিআর মামলা করতে পারেন, কোনো সমস্যা নেই, সেগুলো আমরা সামনে দেখাবো। মানে অনেকের মনে এই প্রশ্ন জাগে যে ভাইয়া আমার ওই খালতো ভাই তো শুরুতে যে এফআইআরটা করলো সেখানে ঘটনাটা পুরোটা আসে নাই, এখন আপনার কিছু করার নাই। ওয়ান্স দ্য এফআইআর ইজ লস্ট, ইট ক্যানট বি অ্যামেন্ডেড। তাহলে কি করতে হবে? পরবর্তীতে যিনি তদন্ত করবেন তাকে আরো তথ্য প্রমাণ দিতে হবে, যাতে করে তিনি চার্জশিটে পুরো বিস্তারিত ব্যাপারটা নিয়ে আসতে পারেন। ক্লিয়ার? এফআইআর এর এভিডেন্সিয়াল ভ্যালু হচ্ছে 161 এর মতো, কিন্তু মানে এটাকে আপনাকে কোর্টে ট্রায়ালের মাধ্যমে প্রমাণ করতে হবে। সুতরাং এফআইআর যদি কোনো বিষয় আপনি হচ্ছে স্কিপ করে যান বা কোনো বিষয় যদি আপনি লিখতে ভুলে যান, তাতে কোনো সমস্যা নাই। পরবর্তীতে পুলিশ যখন তদন্ত করবে সেখানে সেটা নিয়ে আসতে পারে, বা এরপরে সম্পূরক চার্জশিট সে দিতে পারে, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? বুঝতে পারছেন? তাহলে এফআইআর কত নম্বর ফর্মে লেখা হয়? পুলিশ বিপি ফর্ম বাংলাদেশ কত নম্বর? 27। 27। আর রেগুলেশন কত? 243। 42। থানায় আপনি যখন এজাহার দেন, ও আচ্ছা, আপনারা অনেকে হচ্ছে এজাহার আর এফআইআর এর মধ্যে পার্থক্য ওই দিন ক্লাসে করছিলেন। এজাহারটা একটু বলি। এজাহার আর এফআইআর, হুট করে ভাইবাতে জিজ্ঞেস করলো, আপনি হচ্ছে বার কাউন্সিল ভাইবা দিচ্ছেন বা জুডিশিয়ারি ভাইবা দিচ্ছেন, ঢোকার সময় জিজ্ঞেস করলো, এটাকে আমরা বলি হচ্ছে মেমোরি রিফ্রেশিং টাইপের কথা, মানে কোয়েশ্চেন আর কি। আপনি ঢুকলেন, স্যাররা হয়তো চা নাস্তা খাচ্ছে, হুট করে বললো যে এখান থেকে একজনকে বললো, ধরেন এখান থেকে আমি একজনকে নিই, ধরেন জাহিদকে বললো যে জাহিদ, মিস্টার জাহিদ সাহেব, বলুন তো এজাহার এবং এফআইআর এর মধ্যে পার্থক্য কি? তখন যদি সে সেটা না বলতে পারে, এটা ডিসক্রেডিট না? ডিসক্রেডিট না? তার মানে এজাহার মানে কি? সিম্পলি যদি এক কথায় বলি, এজাহার মানে কি? What is the meaning of Ejafar and Efar? এজাহার মানে কি? অভিযোগ। এজাহার মানে কি? অভিযোগ। মানে অভিযোগ। কোনো একটা ঘটনা ঘটলে আপনি বলেন না আমি অভিযোগ দিব, আমি অভিযোগ দিব, এটা বলেন না আপনি? ধরেন আপনার সাথে আপনার সোসাইটিতে কোনো একটা ঝামেলা হয়েছে, আপনি সোসাইটির যিনি সভাপতি তার কাছে অভিযোগ দিবেন না? অভিযোগ। তো এটাকে কিভাবে দেওয়া হয়? লিখিত আকারে, রাইট? তো তখন এটার নাম কি হয়ে যায়? লিখিত অভিযোগ। তাহলে এজাহার মানে কি? লিখিত অভিযোগ। এজাহার মানে কি? লিখিত লিখিত অভিযোগ। অভিযোগ। ঠিক এটাকে যখন ওই যে বিপি ফর্ম নাম্বার 27 তোলা হচ্ছে, তখন এটা কি হয়ে যাচ্ছে? এফআইআর। এফআইআর। ক্লিয়ার? তো এই যে প্রত্যেকটা থানায় এই যখন কোনো এজাহার দায়ের করা হয়, যখন ওসি মনে করেন যে এখানে একটা আমলযোগ্য অপরাধ ঘটেছে, এটাকে এফআইআর করা উচিত, আসামিকে গ্রেফতার করা উচিত, তদন্ত চালু করা উচিত, তখন তিনি একটা থানায় একটা বই থাকে, এটা হচ্ছে কি এফআইআর বই। কি বই? এফআইআর বই। এই এফআইআর বইতে কয়টা ফর্ম থাকে? 200টা। কয়টা ফর্ম থাকে? লেখেন, কয়টা ফর্ম থাকে? 200টা ফর্ম থাকে। এবং সেটা আবার বললাম, ফর্ম নাম্বার 27 এক একটা ফর্ম, আর একটা হচ্ছে পুলিশ রেগুলেশন 243 দ্বারা এটা রেগুলেটেড হয়। তাহলে একটা এফআইআর বইতে কয়টা ফর্ম থাকে? ধরেন আপনি ধানমন্ডি থানা এফআইআর নম্বর 1, 2 এভাবে করে সিরিয়ালি আগাতে থাকবে, 200টার পরে শেষ হয়ে যাবে। এফআইআর যখন হয়, এই এফআইআরটা তখন 24 ঘন্টার মধ্যে, কয় ঘন্টার মধ্যে? 24 ঘন্টার মধ্যে কার কাছে পাঠিয়ে দেওয়া হয়? যদি মেট্রোপলিটন এরিয়া হয় তাহলে সিএমএম কোর্টে, আর যদি অন্যান্য জেলা হয়, মেট্রোপলিটনের বাইরে হয়, তখন কি সিজিএম কোর্টে, মানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এদের কোন শাখায় পাঠানো হয়? জেনারেল রেজিস্ট্রার শাখায়। কি শাখায়? জি আর শাখা। কি শাখায়? জেনারেল রেজিস্ট্রার শাখায়। কয় ঘন্টার মধ্যে? 24 ঘন্টার মধ্যে। তাহলে খেয়াল করেন, এফআইআর যখন হচ্ছে, এফআইআরটা হয়ে গেল, হ্যাঁ, এজাহার পাইলেন, খেয়াল করেন এভাবে করে একটা ক্রোনোলজি লেখেন তো সবাই খাতার মধ্যে। আমি আপনাদেরকে একদম আজকে হাতে কলমে দেখাই দিব, টেনশনের কিছু নেই। এজাহার মানে কি? লিখিত। লিখিত কি? অভিযোগ। লিখিত অভিযোগ। এজাহার শব্দের অর্থ হচ্ছে প্রকাশ, মানে
অভিযোগটা প্রকাশ করা। এই যে হচ্ছে আরবি শব্দ, কি শব্দ? আরবি শব্দ, যেমন মক্কেল, উকিল, ওকালতি, আদালত, এগুলো কিন্তু আরবি শব্দ। মুন্সি, মুক্তার, নাজির, উজির সব কিন্তু কি আরবি শব্দ। আমি আপনাদেরকে বাংলা পড়াই দিচ্ছি জুডিশিয়ারির জন্য। হঠাৎ করে আসতে পারে নাজির কোন কোন দেশি শব্দ, এটা হচ্ছে কি শব্দ? অ্যারাবিক শব্দ। তো এজাহারও অ্যারাবিক শব্দ। শব্দ হচ্ছে প্রকাশ করা। কি প্রকাশ করছে উনি? অভিযোগ প্রকাশ করছে, তার গ্রিভেন্স প্রকাশ করছে, বা অপরাধের বিষয় প্রকাশ করছে। দেন সেটা কি হবে? যদি আমলযোগ্য হয় তাহলে কি হবে? এফআইআর হবে। এফআইআর হবে। এফআইআর হওয়ার 24 ঘন্টার মধ্যে এটা কোথায় যাবে? সিএমএম বা সিজিএম কোর্টের জিআর শাখায়। কোন শাখায়? জিআর শাখায়, জেনারেল রেজিস্ট্রি শাখায়। জেনারেল রেজিস্টার শাখায় ওখানে একজন অফিসার থাকে, নাম হচ্ছে কি? জিআরও। কি? জেনারেল রেজিস্টার অফিসার, জিআরও বলে। কি বলে? এ কিন্তু পুলিশের লোক। কার লোক? পুলিশের লোক। কিন্তু পুলিশের লোক, ঠিক আছে? সে এই মামলাটা রিসিভ করবে। রিসিভ করে তার ওখানে একটা এরকম ডায়েরি থাকে, খাতা থাকে। সে কলাম ধরে এটাকে কি করবে? লিখবে, মানে এই মামলাটাকে সেখানে সে তুলবে। তখন এই মামলাটার, ধরেন এই মামলাটা আসছে এখানে এফআইআর নাম্বার 1/2025 হয়ে আসছে ধানমন্ডি থানা থেকে। এটা এখন নতুন করে এই যে জিআর এখানে উঠবে হচ্ছে, ধরেন কথা 301/26, ঠিক আছে? বা এখানে এখানে সরি, এখানে 26 হবে। 1/26 যে মামলাটা আসছে সেটা ওই সংশ্লিষ্ট জিআর শাখায়, মানে হচ্ছে ধানমন্ডি থানার যে জিআর শাখায়, সেই জিআর শাখায় এটা 301/26 আকারে উঠে যাবে। তাহলে এই যে মামলাটা যখন জিআর শাখায় এসে নতুন করে সে তার একটা নাম্বার পাইলো না, জিআর নাম্বার পাইলো না, কত কত সেটা কত? 301/26। এটাকে আমরা তখন কি বলবো? জিআর মামলা। কি বলবো? জিআর মামলা। ক্লিয়ার? বুঝতে পারছেন? ক্লিয়ার স্যার। এটা বুঝতে পারছেন? হ্যাঁ। তার মানে এখানে দেখেন, থানা থেকে একটা এফআইআর যখন থানা থেকে একটা এফআইআর বা মামলা যখন আদালতের জেনারেল রেজিস্টার শাখায় যায়, জিআর শাখায় যায়, তখন জিআরও মানে জিআরও, জেনারেল রেজিস্টার অফিসার, এ একজন এএসআই র্যাঙ্কের অফিসার। কি র্যাঙ্কের অফিসার? সেটা জেনারেল রেজিস্টারে তুলে, আপনারা হচ্ছে যখন ল স্কুলে পড়াশোনা করছেন, নিশ্চয় কোর্ট ভিজিট করছেন, জিআর রেজিস্টারে তুলে তখনই এই মামলাটার নাম হয়ে যায় কি? জিআর মামলা। তার মানে যদি কোনো ভাইবাদে জিজ্ঞেস করে জিআর মামলা কি, কি বলবেন? থানা থেকে পাঠানো এফআইআর যখন জেনারেল রেজিস্টার শাখায় যায়, তখন জিআরও জেনারেল রেজিস্টারে এই মামলাটাকে যখন তুলেন, তখন তার নাম হয়ে যায় কি মামলা? জিআর মামলা। কি মামলা হয়ে যায়? জিআর জিআর মামলা। দেখি এটা বলেন তো সবাই, বলতে পারবেন কিনা? থানা থেকে এফআইআর 24 ঘন্টার মধ্যে যখন কোর্টের জিআর শাখায় পাঠানো হয়, কোর্টের জিআরও যখন এই মামলাকে একটি নাম্বার দিয়ে জিআর রেজিস্টারে অন্তর্ভুক্ত করেন বা নথিভুক্ত করেন, তখন তার নাম কি হয়ে যায়? জিআর কি মামলা। হয়ে যায়? জিআর মামলা। ক্লিয়ার? তা বলেন তো দেখি, কে বলতে পারবেন? দেখি সাবা বলেন তো, জিআর মামলা কাকে বলে? থানা থেকে সাবা বলেন তো। কে বলতে পারবেন? বলেন, উনি মনে হয় শুনতে পাচ্ছেন। থানা থেকে একটা এফআইআর যখন কোর্টের যে শাখায় যায়, তখন জিআরও ওই এফআইআর একটা নাম্বার দেয়, তখন জেনারেল রেজিস্ট্রারের সাথে নথিভুক্ত করে এবং একটা নাম্বার দেয়, তখন এটাকে বলেন, ইজি করে বলেন। আপনি তো আমাদের টিচারদের মতো বলতেছেন। আমাদের টিচাররা কখনো কিছু দেখে নাই, আনতে ইজি করে বলেন যাতে আমিও বুঝি। স্যার এফআইআর তো একটা হয়, এফআইআর তো একটা নাম্বার পড়ে, তো এফআইআরটা 24 ঘন্টার মধ্যে যাবে সিজিএমএম বা সিজিএম কোর্টে, তো তখন জেনারেল জিআরও থাকে কোর্টে। তো জিআরওর কাজ হচ্ছে এই মামলাগুলোকে, জেনারেল রেজিস্টার মামলাগুলোকে একটা নম্বর দেওয়া। উনি একটা নম্বর দিবেন, যখন একটা নম্বর দিবেন এবং জিআর এ নথিভুক্ত করবেন, তখন এটা একটা জিআর মামলা হয়ে যাবে। আচ্ছা, আর কে বলতে পারবেন? আমি দেখেন নাই, শুনেন নাই, বা করেন নাই। আর তার নাম ও কি? এগুলো জিআর শিখেন। তার নাম হচ্ছে জিআরও। জিআরও এটাকে রিসিভ করে তার কাছে এরকম করে একটা কি থাকে? ফর্ম থাকে। কি থাকে?
একটা ফর্ম থাকে, ফর্ম থাকে। এরকম করে একটা ফর্ম থাকে। এই ফর্মের মধ্যে সে নাম ধাম থানা মানা সব এরকম করে লিখে, লেখার পর উপরে একটা নাম্বার দেয়। ধরেন 226/26। এই যে 226/26 যে এখন দিল, এটা কিসের উপরে দিল? জিআর রেজিস্টারের উপরে দিল না? হ্যাঁ, এই জন্য এটা, এই মামলাটার নাম হয়ে যাবে এখন কি? জিআর মামলা। কি মামলা? জিআর মামলা। জিআর মামলা। তার মানে থানার এফআইআর যদি জিআরও শাখায় না আসে, তাহলে তাকে জিআর মামলা বলার সুযোগ নেই। কিন্তু থানায় যদি এফআইআর হয়, তাকে অবশ্যই অবশ্যই জিআর শাখায় পাঠাইতে হবে। ক্লিয়ার? তার মানে সেটা সে মানে ওসি সাহেব মামলাটা তার কাছে রাখতে পারবে না 24 ঘন্টার মধ্যেই। তাকে কোথায় কোথায় পাঠিয়ে দিতে হবে? কোথায় পাঠাইতে হবে? কোর্টে, সিজিএম বা সিএমএম কোর্টে, জেনারেল কোর্টের। রেজিস্টার শাখায় পাঠাতে হবে। ওকে, গুড। জেনারেল রেজিস্টার শাখা। নাজিয়া আছেন? নাজিয়া শুনতে পাচ্ছেন? জি স্যার, বুঝতে পারছি। এটা বলেন তো, জিআর মামলা কিভাবে কি হয়, মানে জিআর মামলা কিভাবে নাম্বার পড়ে? জিআর মামলা কি? বলতে পারবেন? না স্যার, আর একটু শুনে পরে বলবো না। আপনি শুনেন নাই এতক্ষণ ধরে? আপনার জি স্যার। মনোযোগ দিয়ে ক্লাস করেন না কেন, আমি বুঝতে পারতেছি না। পরে তো আরো কনফিউজ হয়ে যাবেন। জাহিদ, আছো তুমি? জি ভাই। জাহিদ বলো তো, জিআর মামলা কি? যখন হচ্ছে যে কোর্টে যে অভিযোগটা হয় সেটা মানে ইয়ে ওটা কোর্টে যায় 24 ঘন্টার মধ্যে এফআইআর কোর্টে পাঠাতে হয় এবং সেটাতে একটা নাম্বার দিয়ে জিআরও ওই কেসটা রেজিস্টার করে। তো ওই নাম্বারটাই হচ্ছে মানে ওই কেসটাই জিআর হচ্ছে নাম। তখন ওই মামলার নাম হয়ে যায় কি? জিআর মামলা। কি মামলা? জিআর মামলা। ক্লিয়ার? তো এবার আমরা কিছু মানে আনুষঙ্গিক বিষয় জানি। এই যে কোর্টের যে জিআর শাখাটা আছে, এটা হচ্ছে কোর্টের নিচতলায় থাকে। কোর্টের সিজিএম বা সিএমএম কোর্টের নিচতলায় লেফট সাইড বা রাইট সাইডের একদম কর্নারে একটা জায়গা থাকে। আপনারা গেলে দেখবেন জিআর সেকশন। কি সেকশন লেখা থাকে? এই যিনি জিআর থাকেন তিনি কিন্তু পুলিশ সদস্য। কি? পুলিশ কারণ সদস্য। যেহেতু থানার বিষয়, এই পুলিশ সদস্য সে সাধারণত এএসআই বা এসআই র্যাঙ্কের ভাই আর কি। হ্যাঁ। তো এই যে পুরো জিআরও শাখাটা, এটা কিন্তু কোর্টের কোনো ডিরেক্ট কোনো শাখা না, কোর্টের আন্ডারে না কিন্তু। কোর্টের সুপারভাইজারি আন্ডারে, কোর্টের কোর্টের প্রেমিসের মধ্যেই তো থাকে। এটা হচ্ছে পুলিশের কোন বিভাগের আন্ডারে বলেন তো? কে বলতে পারবেন? কোন শাখার আন্ডারে পুলিশের? কি লিখছে এখানে? পুলিশের প্রসিকিউশন বিভাগের আন্ডারে। এবং এখানে ওই যে একজন হচ্ছে জেলা পর্যায়ে একজন এডিশনাল এসপি থাকেন। আবার হচ্ছে এমএম মেট্রোপলিটন এরিয়াতে একজন ডিসি থাকেন, তাকে বলা হয় ডিসি প্রসিকিউশন। ডিসির আন্ডারে থাকেন একজন এডিসি থাকেন, এসি থাকেন। মানে পুলিশ যত মানে যেমন মনে করবেন তত ধরনের কর্মকর্তা এখানে নিয়োগ দিবেন। মানে মোট কথা হচ্ছে জিআর সেকশনটা পুলিশের প্রসিকিউশন বিভাগের আন্ডারে থাকে। কোন বিভাগের আন্ডারে থাকে? প্রসিকিউশন। প্রসিকিউশন বিভাগের আন্ডারে। আপনাদেরকে একটা কথা বলি, যদি আপনারা মনোযোগ দিয়ে বা ভালো এনভায়রনমেন্টে ক্লাসটা না করতে পারেন, ক্লাস করার প্রয়োজন নেই। আর যদি আগ্রহ থাকে তাহলে ক্লাস কর, কারণ বাজারে প্রচুর প্রচুর বই আছে, ওখান থেকে শিখে নিতে পারবেন। আর জিআর নাম্বার কিভাবে পড়ে? সিরিয়াল অনুযায়ী। ধরেন মামলাটা 26 সালে হয়েছে, সিরিয়াল এবং বছর। তো ধরেন এর একটু আগে যে মামলাটা ছিল সেটা ছিল 200 নাম্বার, এখন যেটা পাইছি সেটা হচ্ছে 201। আর যেহেতু এবছর 26 সাল, আবার 201 নাম্বার, 201/26 এভাবে। ধরেন মানে মামলাটা ফাইলটা যেই ফাইলটা রাখা থাকবে এটার উপরে এই নাম্বারটা দেওয়া থাকবে, ওইটা দেখে ওই সিরিয়াল অনুযায়ী আমরা বের করব জিআর এর এত নাম্বার ফাইলের এত নাম্বার মামলা, এরকম। রাইট 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 রাইট। এই জন্য আপনারা যখন কোনো কোথাও যখন কোর্টে যাবেন, ধরেন আপনার কোনো আত্মীয় বললো যে বাবা মামলা একটা হয়েছে আমার নামে, তখন আপনি কি জিজ্ঞেস করবেন? এফআইআর নাম্বার জিজ্ঞেস করবেন নাকি জিআর নাম্বার জিজ্ঞেস করবেন? জিআর নাম্বার। জিআর নাম্বার জিজ্ঞেস করবেন। এফআইআর জিজ্ঞেস করতে পারেন থানা খোঁজার জন্য, কিন্তু 24 ঘন্টার মধ্যে কোথায় চলে আসবে এটা? কোর্টে। কোর্টে চলে আসবে। এবার আপনাদেরকে হাতে কলমে দেখাই। এই যে দেখেন, এটা এটা একটা এজাহার।
এজাহার মানে কি? অভিযোগ। কি? অভিযোগ। অভিযোগপত্র। অভিযোগপত্র না, অভিযোগ। 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 অভিযোগপত্র যে চার্জশিট, হ্যাঁ, লিখিত অভিযোগ দিচ্ছে কার বরাবর? ওসি বরাবর, কোম্পানিগঞ্জ থানা, নোয়াখালী। বিষয় কি দেখে, বিষয় কি, বিষয় কি? অভিযোগ। এজাহার লেখে না, মানে অভিযোগই এজাহার। বাদী হচ্ছে আবুল কাশেম। এভাবে করে উনি এটা হচ্ছে বিবাদী। যদি বিবাদী না লেখে আসামি লিখলে ভালো, কারণ ফৌজদারি মামলায় বাদী, বিবাদী, এজাহারকারী, তথ্যদাতা, আর একটা হচ্ছে কি আসামি, বিবাদী। এগুলো হচ্ছে দেওয়ানি শব্দ, যদিও লিখছে আছে লিখুক। কারণ এজাহারটা কার? এজাহারটা কে কে করে? এজাহারটা কি কোনো মানে সরকারি লোকে করে, নাকি হচ্ছে যিনি এগ্রিড পার্টি তিনি করেন? তথ্যদাতা করেন, কে করেন? এগ্রিড তথ্যদাতা। পার্টি যে সে এই জন্য তিনি ভুল করলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? এই জন্য তিনি অভিযোগ, কোনো সমস্যা নাই, বিবাদী লিখছে। তো এটা এই 1 2 প্রায় কত 4 জনের বিরুদ্ধে মামলা করছে, এবং সাক্ষী হচ্ছে, এদেরকে সাক্ষী রাখছে, সাক্ষী 4 জন, এদের নাম দিছে। দিয়ে তিনি এখানে ঘটনার সময় এবং তারিখ দিচ্ছেন। আপনারা কখনো এজাহার করতে চান তাহলে এভাবে করে করবেন। অভিযোগ, বাদী হচ্ছে ধরেন মিস্টার আবুল হাশেম। এরপরে হচ্ছে আপনি আপনার নামটাম লিখবেন। এরপরে হচ্ছে আসামির নাম লিখবেন, যাদের বিরুদ্ধে মামলা করতেছেন এদের নামটাম, বাবার নাম সবই লিখবেন। সাক্ষী কারা এরা লিখবেন। এরপর ঘটনার তারিখ ও সময়, এই যে ধরেন 28/7/23 এবং অনুমানিক এতটা। ঘটনাস্থল লিখতে হবে, পিও বলে এটাকে। পিও কি বলে? প্লেস অফ অকারেন্স। এটা অবশ্যই লাগবে, সুন্দর করে লিখে দিবেন। এরপরে জনাব একটা দাঁড়িয়ে দিয়ে এরপরে আপনার পুরো ঘটনাটা এখানে লিখলেন। হ্যাঁ, এখানে এটা হচ্ছে একটা মারামারির ঘটনা, মারামারি, অবৈধ আটক, এই টাইপের ঘটনা। যেমন দেখেন 1 নং, কোথায় কোথায়, এই যে এলোপাতাড়ি পিটাইয়া কিল ঘুষি মারিয়া তাহার শরীরে বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। এটা হচ্ছে কি 300 কত 23, 300 কত 23। বেআইনি জনতায় মিলিত হইয়া কত 143। তারপর হচ্ছে লোহার রড দিয়া আহ এরপরে টাকা নিয়ে চলে যায় 50,000 টাকা, 379। এই যে 50,000 টাকা নিয়ে চলে গেছে। তারপর 2 নং বিবাদী, মানে 2 নম্বর আসামি, আমাকে হত্যার উদ্দেশ্যে তাহার 2 হাত দ্বারা আমার গলা চিপিয়া শ্বাসরোধ করে। কত 300 কত 7। এই যে আমি এখন ওসি, হ্যাঁ, আমি ওসি বা আপনারা সবাই এখন ওসি। আপনি দেখতেছেন কি? এজাহার। কি দেখতেছেন? কথা বলে না। এজাহার। এজাহার দেখতেছেন। এজাহার। এজাহার থেকে দেখে দেখে আমি বের করছি বেআইনি জনতাবদ্ধ হয়ে আসছে 143। তারপরে তার নীলাফুলা জখম করছে 323, মানে সাধারণ জখম, কোথাও ভাঙে নাই, ভাঙলে 325 হইতো। তারপরে শার্টের বাম পকেট থেকে 50,000 টাকা নিয়ে গেছে, 379। তারপরে 2 নম্বর বিবাদী, আমাকে হত্যার উদ্দেশ্যে তাহার 2 হাত দিয়া গলা চিপিয়ে ধরছে, 307। তারপরে ধস্তাধস্তি করিয়া কোন রকম প্রাণে রক্ষা পাই, না হলে নিশ্চিত মৃত্যুবরণ করিতাম, হ্যাঁ, নাহলে মরে যাইত। তারপরে হত্যার হুমকি প্রদান করছে 506। তারপরে আবারও সে 1.5 লাখ টাকার মতো নিয়ে গেছে, আবার 379। এই তো মারপিট করিয়া। এরপরে হুমকি দিয়ে গেছে 506, হুমকি দিয়ে গেছে 506। ঠিক আছে। এরপরে সে প্রাথমিক চিকিৎসা করে মেডিকেল স্লিপ নিয়ে এসে এবং তার আত্মীয় স্বজনের সাথে পরামর্শ করে, কারণ বিলম্বের কারণ দিতে হয়। বিলম্বের কারণে বলছে যে আইনগত পরামর্শ নিয়ে বিলম্ব হয়েছে, এবং এবং এভাবে করে সে অভিযোগ দায়ের করছে, প্রাথমিক চিকিৎসাপত্র সাথে সংযুক্ত করছে, এবং যাতে আইনগত ব্যবস্থা নেওয়া হয় এটাই। তাহলে এজাহারে মিস্টার কাসেম সাহেব স্বাক্ষর করছে, মোবাইল নাম্বার দিচ্ছে। ওকে, এই তো আমরা একটা এজাহার পাই। ক্লিয়ার? এজাহার বুঝছেন? এবার জি। এবার এজাহার থেকে কি হবে? এজাহার থেকে কি হবে? এফআইআর। এটা কি এফআইআর হওয়ার যোগ্য? জি স্যার। কেন কেন? এখানে যে অপরাধগুলোর কথা বলা আছে এগুলা 2 বছর থেকে বেশি, অর্থাৎ কগনিজেবল অফেন্স। কোনটা কগনিজেবল অপরাধের মধ্যে? কোনটা কগনিজেবল? 307 আর আছে? স্যার আছে তো স্যার, কোনটা? 369 ওটা আমার হয়ে আছে, আর 79 কোনটা? মনে হয়। আরেকটা হচ্ছে 379, মানে 379। এই দুইটাতেই কি হ্যাঁ, উইদাউট ওয়ারেন্ট কি করা যাবে? ওয়ারেন্ট অ্যারেস্ট করা যাবে। অ্যারেস্ট করা যাবে। এই বাকিরা বুঝতেছেন আমি কিভাবে বাইর করছি? এটা সিআরপিসি এভাবে করে পড়লে আর কখনো ভুলতেন না।
বাকিটা বুঝছেন? তাহলে স্যার অপরাধ যেগুলো হ্যাঁ, মানে এখানে আমি এজাহারটা পড়ে অন্তত 2টা অপরাধ পাইছি যেখানে কি করা যাবে, উইদাউট ওয়ারেন্ট অ্যারেস্ট করা যাবে। আপনার ওসি সাহেব হয়েছেন এত কষ্ট করা দরকার নেই, আপনি সিআরপিসি সেকেন্ড শিডিউল খুললেই বুঝতে পারবেন, আর করতে করতে এগুলো আপনার মুখস্থ হয়ে যাবে। তাহলে আমি এখন এই এজাহারটাকে কি জিডি আকারে রেখে দিব নাকি এফআইআর করবো? এফআইআর করব। জিডি মানে হচ্ছে কি আমলযোগ্য, কি করবো, কি কি করছি এবার দুই কি বক্তব্য মানে কি, সংবাদদাতা মিস্টার আবুল কাশেম নাম চলে আসছে, আসামিদের নাম চলে আসছে, তারপর হচ্ছে এবার ধারাগুলো বসাইছে কে, ওসি সাহেব। কে বসাইছে? ওসি ওসি সাহেব। স্যার। দেখেন তো কোথায়, এই যে এখানে বসাইছে, দেখেন 307, 506 আমরা যেগুলো যেগুলো পাইছি সবগুলাই রাইট। এই ধারাগুলো সেখানে বসাইছে, এই যে ধারাগুলো এখানে বসাইছে, বসাইয়া মানে ধারাগুলোর কিছু প্রাথমিক বর্ণনা দিছে, যেমন জখম, শ্বাসরোধে, হত্যা চেষ্টা, চুরি, মারা খুন, হত্যা, হ্যাঁ। বেআইনি জনতাবদ্ধ হয়ে এই যে পথরোধ করছে 341, এটা এটা। আপনারা যারা বার কাউন্সিল পরীক্ষা দিবেন আপনারা এই সমস্ত ধারাগুলো একটু পড়বেন, কারণ এই ধারাগুলোতে প্রচুর কি আসে, মানে প্রশ্ন আসে, কারণ এগুলোতেই মামলা বেশি হয়, এগুলোই হচ্ছে আমরা প্রাত্যহিক জীবনে বেশি ফেস করি। এবং এই যে চোরাই মূল্য এত উদ্ধার নাই, উদ্ধার আছে কিনা সেটাও দিতে হবে, কারণ এই যে এখানে লুণ্ঠিত দ্রব্যাদি বিবরণ দিতে হয়। তারপরে আবার কি লেখছে, বাদী টাইপকৃত লিখিত অভিযোগ প্রাপ্ত, এই লিখিত অভিযোগ মানে হচ্ছে কি এজাহার, লিখিত অভিযোগ মানে কি এজাহার প্রাপ্ত হইয়া এফআইআর এর সকল কলম পূরণপূর্বক মামলা রুজু করিলাম, এটা ওসি সাহেব বলছে। এবার করে সে এই যে স্বাক্ষর কি করছে, অফিসার ইনচার্জ ওসি স্বাক্ষর করছে, ক্লিয়ার করে সে এটা পাঠিয়ে দিছে। এটা হচ্ছে পাঠিয়ে দিছে কোথায়, কার কাছে পাঠাইছে 24 ঘন্টার মধ্যে, কার কাছে? ম্যাজিস্ট্রেটের কাছে। ম্যাজিস্ট্রেট স্বাক্ষর করছে, দেখা যাচ্ছে এখানে স্বাক্ষর, হ্যাঁ এই যে করছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করে দেখিলাম। এই যে সাক্ষী, সাক্ষীদের নাম কিন্তু ইয়াতে থাকে না, কোথায় থাকে না, এফআইআর এ থাকে না, ঠিক আছে। এই যে সাক্ষীগুলো এখান থেকে পাবো, এই যে আবু নাসের, এই যে সাক্ষীগুলোকে ওই অভিযোগ অভিযোগ থেকে নেওয়া হয়। হুম এখান থেকে এই যে আবু নাসেরকে পাইছি, এই যে আবু নাসেরের জবানবন্দি, এরকম আবু নাসের বা আরো যারা যারা আছে সবার জবানবন্দি সে নিচ্ছে কে, আইও নেওয়ার পর এই যে সে কিন্তু খুব সুন্দর করে বলতেছে, আমি শুনছি দেখছি মারামারি হয়েছে, সবকিছু সে সুন্দর করে বলছে, মানে অভিযোগের সমর্থনে সাক্ষ্য দিছে। তারপরে এই যে মেডিকেল স্লিপও পাইছে সে, ওই যে মানে আমি এখন তদন্তের মধ্যে আছি, মেডিকেল স্লিপ পাইছে, এখানে কি লিখছে, মাল্টিপল টেন্ডার সোয়েলিং ওভার ওভার কি এমসি রিপোর্ট ডিফারেন্ট বলে না পার্ট। স্যার এটাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে কি লিখছে, এই যে উপজেলা হেলথ কমপ্লেক্স ইনজুরি সার্টিফিকেট, কি বলে ইনজুরি সার্টিফিকেট, এখানে এই যে নাম লিখছে, এই যে মিস্টার আবুল কাশেম, এই যে দেখেন আবুল কাশেম পাইছেন, আবুল কাশেম। তো তার কি লিখছে, আমাদের ডক্টর লিখছে মাল্টিপল টেন্ডার সোয়েলিং ওভার ডিফারেন্ট পার্টস অফ দা বডি ইনক্লুডিং লেগ, হেড এবং ব্রেন। তার মানে হচ্ছে আরেকটা কি লিখছে, ওটা কি লিখছে, লিখছিলাম। বিগ ব্যাক 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 মানে হচ্ছে পিঠে, মাথায় এবং পায়ে বিভিন্ন জায়গায় মারধর হয়েছে, এবং মানে ওয়েপনের নেচার হচ্ছে প্লান্ট, আর হচ্ছে নেচার অফ ইনজুরি হচ্ছে সিম্পল, মানে এটা গ্রিভিয়াস না, ঠিক আছে, আর এটা শার্প না, শার্প হইতে যদি ধারালো কিছু থাকতো। তো এই মামলাতে বলুন তো জামিন পাবে কি পাবে না, দেখি পাবে স্যার। গুড। এই মামলা দেশে জামিন পাবে, কারণ নেচার অফ ইনজুরি সিম্পল, আর ওয়েপন হচ্ছে কি প্লান্ট, আর এখানে কোনো এক্সরে নাই, সিটি স্ক্যান নাই, কাটাছেঁড়া নাই, স্টিচ নাই, কিছু নাই। মানে মূলত আমার কাছে মনে হচ্ছে এটা একটা অতিরঞ্জিত মামলা, ওসি সাহেব এই মামলাটা না নিলেও পারতো, আচ্ছা হোয়াট এভার নিচ্ছে, এটা আমরা বিচার না করি। এবার এই যে এটা হচ্ছে তদন্ত হয়েছে, মানে স্যার মামলাটা না দিলে তো কোর্টে গিয়ে করতে পারতো। হ্যাঁ পারতো এগুলো সিআর বলতো। সিআর মামলা আরে, হিসেবে। এজাহার থেকে এফআইআর হলো, এফআইআর থেকে তদন্ত হচ্ছে, তদন্ত সময় ওসি সাহেব ইনজুরি সার্টিফিকেট, সাক্ষীদের জবানবন্দি সবকিছু নিয়ে, ওসি সাহেব না সরি আইও
সবকিছু নিয়ে তিনি কি করলেন, বললেন যে হ্যাঁ এখানে ঘটনা ঘটছে, আমি তাহলে কি দিব, অভিযোগপত্র দিব। কি দিব? অভিযোগপত্র। আপনারা এজাহারকে চার্জশিট একজনে বলছে অভিযোগপত্র, নো, এটা হচ্ছে চার্জশিট। কি? চার্জশিট চার্জশিট কি, বা সংক্ষেপে কি বলে, সংক্ষেপে কি বলে, সিএস। সিএস কি বলে? সিএস। হচ্ছে কোর্টের ভাষা। সিএস আসছে কিনা বলে, কি বলে, সিএস দিছে কিনা, সিএস আসছে কিনা। এই যে দেখেন সিএস কত নাম্বার রেগুলেশন, 272, কত নাম্বার এটা একটু দেখে নিয়েন। যদি পুলিশদেরকে হচ্ছে ভালো মতো মানে হচ্ছে পুলিশের উপরে পুলিশিং করতে চান, তাহলে টিআরবি একটু ভালো করে দেখে নেবেন, তাহলে পুলিশকে ধরতে পারবেন। 272। তো এখানে এই যে সেম এরকম এই যে নাম, তারপরে হচ্ছে আমি আপনাদেরকে একটু জাস্ট উপরের বিষয়গুলো বলি, বোঝা যাচ্ছে না যদিও। যেমন অভিযোগকারী, এখানে হচ্ছে অভিযোগকারী অথবা তথ্য প্রদানকারীর নাম, তারপর হচ্ছে গ্রেপ্তার কি তো কি না, হ্যাঁ, এই বিষয়গুলো এখানে লিখতে হয়। তারপরে হচ্ছে আহ, কার কার তত্ত্বাবধানে আছে, জামিনে আছে কিনা, যেমন এখানে লেখা আছে আসামিরা সবাই জামিনে আছে, হ্যাঁ জামিনে আছে। তারপরে হচ্ছে মালামাল সম্পর্কে যদি কোনো কিছু থাকে সেটা লিখতে হয়, মালামাল জব্দ হয়েছে কিনা। তারপরে হচ্ছে সাক্ষীদের নাম, এই সাক্ষীদের নামটা তখন চার্জশিটে চলে আসছে সবাইকে, কারণ 161-এ বা আইও সাহেব এজাহার বর্ণিত সাক্ষীদের সাক্ষ্য নিতে বাধ্য না, মানে ওটাতে বাউন্ড থাকতে হবে, বিষয়টা এরকম না। উনি চাইলে যে কাউকে ডাকতে পারেন, পড়াইছিলাম না আগের ক্লাসে, চাইলে এনি পার্সন, যে কাউকে তিনি রাখতে পারেন। এবং উনি ঘটনা বিস্তারিত বিস্তারিত লিখে, এটা হচ্ছে কি অভিযোগরণ, এবং এই আইনে যে ধারা অভিযুক্ত করা হয়েছে এটা হচ্ছে সুন্দর করে, এটা 2-3 পাতা ছিল এই, এটা আমি ওই যে তাহলে চার ধারাগুলো অভিযোগ সবগুলো ধারায় কি ধারার প্রমাণ, তাহলে বিচার শুরু হয়ে যাবে, শেষ। ক্লিয়ার? তাহলে আমরা এই যে জিআর মামলার মানে হচ্ছে কিভাবে স্টার্ট কিভাবে শেষ হয় এটা আমরা এখানে শিখলাম। এখন আমাকে 1 মিনিটের মধ্যে পুরো ব্যাপারটা একটু কে বলতে পারে দেখি, আপনাদের হচ্ছে মুখ চালু করতে হবে। ভাইভাতে গেলে যেটা আমরা বেশি ফেস করি, মানে আমাদের সবার ক্ষেত্রে এটা হয়েছে, সেটা হচ্ছে আমরা অনেক কিছু বুঝি, অনেক লিখতে পারি, আমরা বিভিন্ন ভালো ভালো বিশ্ববিদ্যালয়ের ছাত্র, একাডেমিতে অনেক এক্সিলেন্ট, কিন্তু মনের ভাবটা খুব সুন্দর করে তাদের সামনে প্রকাশ করতে পারি না, এটাই সমস্যা। এই কারণেই অনেকের ভাইভা ফেরত আসতে হয়, 5-6 বার দেয়, কিন্তু জাজ বা তার কাঙ্ক্ষিত যে চাকরি সেটা সে হইতে পারে না। তাহলে বলুন তো 1 মিনিটের মধ্যে আমাকে বুঝাই বলুন তো এই 154, আমি ধরি যে একজনকে। এই সাবা, আপনি যে টেক্সট দিচ্ছেন আপনি মুখে মুখে বলেন দেখি, কারণ ভাইভাতে তো এভাবে এসএমএস করে জাস্টিসদেরকে আপনি অ্যান্সার দিতে পারবেন না। সাবা আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। বলেন তো দেখি 154, আপনি আপনার মতো করে বলেন। এখানে মানে হচ্ছে কোনো কি বলবো, মানে অকওয়ার্ড ফিল করার কিছু নেই, এখানে আমরা সবাই শিখতেছি, ইনক্লুডিং মি। হ্যাঁ বলেন। ওয়ারেন্ট ছাড়া অ্যারেস্ট করা যায় যে সকল অফেন্সে, সেগুলো হচ্ছে আমলযোগ্য বা ধর্তব্য বা কগনিজেবল অফেন্স। হুম, হ্যাঁ, আর যখন এক্ষেত্রে এফআইআর হয়, কি হয় এক্ষেত্রে? এক্ষেত্রে এফআইআর হয়, এবং আহ, যখন একটা অভিযোগ দায়ের করা হয় সেটা এজাহার হয়, এবং হুম, সেখানে কগনিজেবল অফেন্স থাকলে সেটা এফআইআর হয়ে যায়, এবং হুম, ওইটা জেনারেল রেজিস্ট্রি অফিসার এর নিকট পৌঁছালে তিনি সেটা নথিভুক্ত করেন, এবং সেটা জিআর মামলা হয়ে যায়, এবং 24 ঘন্টার মধ্যে সেটা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়। হুম। ম্যাজিস্ট্রেট তারপর ওটা দেখেন, এবং এর পরের স্টেপ হচ্ছে আপনার চার্জ গঠন। আচ্ছা ওইটাতে যাওয়া লাগবে না, আমরা জিআরএ থাকি, ওটা আমি এমনি এডিশনালি বলছি। আচ্ছা আর আর কে বলবেন বলেন তো, ওনারটা হয়েছে কাছাকাছি আসছে, আর কে বলবেন? এই ইয়ামিন, বলতে পারবা? জি ভাই। বলো ভাই আমি তো পরে আসছি, তারপরও ভাই আমি বলছি আর কি। তো বলো। আমাদের কগনাইজেবল অফেন্স যেটা, সেটা হচ্ছে যে আমাদের ওই আমাদের যে শিডিউল 2 তে, আমাদের যে তফসিলের শিডিউল 2 তে, ওখানে যে থার্ড কলামসে আছে,
সেখানে যে কগনাইজেবল এবং নন কগনাইজেবল, যখন এভরি ইনফরমেশন মানে এখানে যে কোনো ইনফরমেশন পরবর্তীতে আসুক পরে আসুক, যখন সেটা মানে ওয়ারেন্ট ছাড়া পুলিশ অ্যারেস্ট করতে হবে, কগনাইজেবল হবে, সাথে পুলিশ কি করবে, একটা এফআইআর মানে এজাহার আসলে সেটা এফআইআর এ অন্তর্ভুক্ত করবে। তো এফআইআর এ অন্তর্ভুক্ত মানে রিডিউস টু বি রিডিউস ইনটু রাইটিং, সেটা কোনো গভর্নমেন্ট বুকে সেটা এন্ট্রি করবে। তারপরে সেটা কি করবে, সে ইনভেস্টিগেশন করবে। তার আগে সে এটা রেজিস্ট্রি বুকে মানে ইনক্লুড করবে। সেখানে একটা নম্বর দেওয়া থাকবে, সেই নম্বরের ভিত্তিতে মামলা পরবর্তীতে যে পর্যায়ে থাকে পরিস্থিতি লাভ করবে সেই নম্বর। আর এবং তারপর পুলিশে ইনভেস্টিগেশন করা শুরু করবে। ইনভেস্টিগেশনের সময় পুলিশ 100 মানে 161 এর ওইটা লাগবে না। হ্যাঁ শুনো, আমরা 154 থাকি, এরপরে কি বলতে পারবেন? হয়েছে, কাছাকাছি হয়েছে, ফার্স্ট অ্যাটেম্প্ট হিসেবে ভালো হয়েছে, আরো ক্লিয়ারলি কে বলতে পারবে? আমি একবার বলে দিই, এরপরে আপনারা আমার সাথে বলেন। যখন থানায় বা খাতার মধ্যে লিখতে পারেন, শুনতে পারেন, যখন থানায় কোনো আমলযোগ্য অপরাধ নিয়ে এজাহার দায়ের করা হয়, যখন থানায় কোনো, এই যে ইনফরমেশন মানে এজাহার, যখন থানায় কোনো আমলযোগ্য অপরাধের সংগঠনের বিষয়ে এজাহার দায়ের করা হয়, তখন সেটাকে লিখা হয় এবং যিনি ইনফরমেন্ট তাকে পড়ে শোনানো হয়। এরপরে সেটাকে একটা ফর্মের মধ্যে লিপিবদ্ধ করা হয়। কেন? কারণ এটা আমলযোগ্য অপরাধ। সেই ফর্মটার নাম হচ্ছে কি? এফআইআর। এরপর যখন এফআইআর হয়ে যায়, হ্যাঁ, এরপর যখন এফআইআর হয়ে যায় তখন সেটাকে সেটাকে 24 ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট আদালতের জিআর শাখা পাঠানো হয়। কোথায় পাঠানো হয়? সংশ্লিষ্ট আদালতের জিয়ার জিআর শাখা শাখায়। পাঠানো হয়। জিআর শাখায় শাখার অফিসার, জেনারেল রেজিস্ট্রার অফিসার, তিনি সেখানে একটা জিআর ডায়েরি আছে আমাদের, জিআর রেজিস্টার, সেই জিআর রেজিস্টারে মামলাটা নথিবদ্ধ করেন। এবং এই মামলার একটা আলাদা জিআর, যেহেতু জিআর রেজিস্টার নথিবদ্ধ হয়েছে, নিশ্চয়ই সেখানে একটা আলাদা নাম্বার পড়বে। এই জিআর রেজিস্টারে নাম্বার নথিবদ্ধ করার কারণে একটা জিআর নাম্বার পড়ে। এই তখন থেকে এই মামলাটার নাম হয়ে যায় কি? জিআর নাম, জিআর মামলা। ঠিক আছে, বুঝতে পারছেন? এবার কে বলতে পারবেন বলেন, নিজের মতো করে বুঝায় বলেন। ভাই এখানে আমার একটা কোশ্চেন আছে যে জিয়া আমরা যখন ওই এজাহার হিসাবে এজাহারে কি ইনক্লুড করবে ওরালি আর রিটেন দুটোই, মানে ইনফরমেন্টের দুটোই ইনফরমেশন কি ইনক্লুড করবে, না শুধু রিটেনটাকে আমরা এজাহার বলবো? অবশ্যই রিটেনটা, কারণ সে মুখে যেটা বলবে সেটাকে তো সে স্বাক্ষর করতে হবে না। এফআইআর ফর্মে কিন্তু লেখা আছে স্বাক্ষরিত হইতে হবে। কি হইতে হবে? স্বাক্ষরিত হইতে হবে। কে দ্বারা? কার দ্বারা? ইনফরমেন্ট দ্বারা। তার মানে আমি যদি বলি ভাই আমি তো মুখে এটা বলছি, এটা লেখেন না কেন, তখন আর কিছু করার নাই। ঠিক আছে, মানে ওরালি শুনবে, শোনার পরে এরপরে কাজ কি? রিডিউসিং ইনটু রাইটিং। রিটেন ফর্ম। হ্যাঁ, এটাই তো। তা ভাই যখন রিটেন হয়ে যাবে তখন তো সেটা এফআইআর হয়ে যাবে, তখন তো আর এজাহার হলো না। মানে যদি কেউ ওরালি ভাবে ইনফরমেশন ইনফর্ম করে তখন তো মানে ইনফরমেন্টের যে তথ্য সেটা তো আর এজাহার হলো না, সেটা সরাসরি এফআইআর এ গেল, এরকম বিষয়টা। না, না, আরে এজাহারের বাবা, আলাদা এফআইআর একটা করতে কপি গেলে হয়। এফআইআর করার কাজই হচ্ছে থানার। তোমার কাজ হচ্ছে লিখিতভাবে তথ্যটা জানানো, ক্লিয়ার, এবং যে তথ্যটা তোমাকে দিছে সেটা তোমাকে পড়ে শোনানো। শেষ, তুমি দিছে সেটা তোমাকে পড়ে শোনাবে। এফআইআর কে করবে? থানা করবে। তোমার ওসি এজাহার করবে। ফেলও রাখতে পারে, তোমার এজাহার ফেলও রাখতে পারে, আমলে নিল না সে। ও আচ্ছা, হ্যাঁ ভাই, আচ্ছা, আর যারা এখনো বলতে পারবে না তারা এই লাইনটা একটু পড়েন কষ্ট করে। করছি তো স্যার এটা। ওকে, থানা থাকে যখন করবো নাকি হ্যাঁ মনে বলেন, মনে বলবো? হ্যাঁ বলেন। থানা থেকে যখন এফআইআর মামলা আদালতের জেনারেল রেজিস্ট্রের শাখায় পাঠানো হয় তখন জিআর ও তা জেনারেল রেজিস্টারে তুলেন, তখন সেই মামলাটির নাম হয় জিআর মামলা। সিরিয়াল বছর অনুযায়ী নাম্বার পড়ে। এই তো, তাহলে আমরা এখানে একটা এজাহার দেখলাম, তারপরে হচ্ছে এখানে আমরা সেটাকে কিভাবে এফআইআর করা হয়েছে সেটা দেখলাম। ভাই আমার এখানে একটু কনফিউশন আছে, মানে এই যে এখানে যে বললো না, মানে সিরিয়াল বছর অনুযায়ী সিরিয়াল পড়ে, মানে এই মামলাটা যদি 26-এর হয় তাহলে 26 এবং যেই ডেটে ইস্যুটা হলো সেটা দিয়েই করতে হবে আর কি।
হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ ওকে, আমরা তাহলে জিআর থেকে চলে আসি এখন, ঠিক আছে? জিআর মামলা হয়ে গেছে আমাদের, আমরা জিআর মামলা পারি, এফআইআর জিআর এগুলো সব বুঝে গেছি। তো এখন এবার আমরা চলে আসবো হচ্ছে নন জিআর মামলা। এই যে নন 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 মিল আছে, ঠিক আছে? নন জিআর, নন জিআর মানে কি? নন কগনাইজেবল মানে কি? মানে হচ্ছে আমলযোগ্য অপরাধ বা অধর্তব্য অপরাধ। কি বলে? দুইভাবে বলা যায়। কিভাবে বলা যায়? পরীক্ষায় কিন্তু আমলযোগ্য না আইসা বলে যে, ভাই আমল তো দেখলাম না, কি একটা দিছে ধর্তব্য, হ্যাঁ ওইটাই, ঠিক আছে? অধর হইছে, অধর্তব্য বানান হইছে। জানি না স্যার, প্রথম দেখতেছি ওয়ার্ড। হ্যাঁ ভাই হয়েছে। অপরাধ বা ধর্তব্য আমলযোগ্য অপরাধ বা কি নন কক, নন কি কক। অফেন্স। সেটা কি? ওই সেম, যে যখন কোনো ইনফরমেশন দেওয়া হবে টু অ্যান অফিসার, ওসিকে, হ্যাঁ, নন কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে যখন কোনো ইনফরমেশন দেওয়া হবে তখন সে একটা বুক, হ্যাঁ ঠিক আছে, এটা বুক, কি বুক? জিডি বই। কি বই? জিডি। এটাতে সে জেনারেল সেখানে ডায়েরি। তুলবেন এবং তুলে ওই লোককে এবং ওই ইনফরমেশনকে, মানে জিডি সহ ওই লোককে কোথায় পাঠিয়ে দিবেন? কাকে কোথায় পাঠিয়ে দিবেন? ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়ে দিবেন। কম্পিটেন্ট। আচ্ছা, শুনেন, আপনারা সহজে বোঝার জন্য এভাবে করে অ্যারো করে করে এগুলা ক্রোনোলজি করে লিখতে পারেন না? আমি যে বলতেছি সাথে নোট নিয়ে নেন। যেমন আপনি নন কক একটা তথ্য দিলেন, ওসি সেটাকে বইয়ে লিখলো, মানে জিডি আকারে নিল, নিয়ে কোথায় পাঠিয়ে দিল? ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়ে দিল, শেষ। তারপরে এখানে তো ওই আগের সেই পুরাতন কাসুন্দি লিখছে যে কোনো ম্যাজিস্ট্রেটের কোনো পারমিশন ছাড়া, ঠিক আছে, হুম, এটা কেউ কোনো কি করতে পারে? তদন্ত করতে পারবে না। এবার এখানে আমি আপনাদের জন্য একটা ব্যাখ্যা করছি, সেটা হচ্ছে, তার মানে যদি কেউ বলে ওই যে এটা পুরাতন ডেফিনেশন অ্যান্সারিং স্টাইল আর কি, যে থানা কই বাড়ির সামনে, বাড়ি কই থানার সামনে, দুইটা কই সামনাসামনি। তার মানে কেউ যদি জিজ্ঞেস করে নন জিআর মামলা কি, আপনি বলবেন যে যেটা জিআর মামলা নয় সেটাই কি মামলা? নন জিআর মামলা। বুঝা গেছে? আসলে কিন্তু তাই, মানে যা জিআর মামলা জিডি নয়। জিডি জিডি যেটা করবে ওই কপিটা কি ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে যে? হ্যাঁ হ্যাঁ পাঠাবেন। যেটা জিআর মামলা নয় সেটাই কি নন জিআর মামলা। ক্লিয়ার? তার মানে এখানে দেখেন, আমলযোগ্য অপরাধ হইলো, তারপর সেটাকে কি সাধারণ ডায়েরি করবে বা জিডি এন্ট্রি করবে, করে ম্যাজিস্ট্রেটের নিকট তদন্তের অনুমতির জন্য, কিসের জন্য পাঠাবে? কারণ আপনি অনুমতি ছাড়া তদন্ত করতে পারবেন? পারবেন? পারবেন না বলেন? পারবেন? না, নন কগনিজেবল অফেন্স ওই জন্য উইদাউট দ্য অর্ডার, অর্ডার মানে কি? অনুমতি। ম্যাজিস্ট্রেটের অর্ডার ছাড়া, যে নো অনুমতি ছাড়া। অফিসার শ্যাল ইনভেস্টিগেট, মানে অনুমতি ছাড়া ইনভেস্টিগেশন করতেই পারবেন না। কিসের ক্ষেত্রে? আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে। অপরাধের তার মানে কোন একটা আমলযোগ্য অপরাধ হইলো, তারপর সেটাকে জিডি আকারে থানায়, যে জিডি জিডি বই আছে আমাদের, জিডি বই, ওটাতে লিখবে, এটা এরকম একটা ডায়েরি মতো, এখানে লিখবে, জেনারেল লেখার ডায়েরি। হ্যাঁ, এটাতে লেখার পরে জিডি এন্ট্রি হওয়ার পর এটাকে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানোর, ম্যাজিস্ট্রেটের কাছে ইনফরমেন্টকে সহ তদন্তের জন্য পাঠাবেন। সেখানে একবার হিয়ারিং হলে হইতে পারে। পাঠানোর পরে ম্যাজিস্ট্রেট যদি হিয়ারিং হওয়ার পরে যদি মনে করে হ্যাঁ এটা তদন্ত হওয়া উচিত, তিনি তদন্তের জন্য কি দিবেন? অনুমতি প্রদান করবেন। তদন্তের জন্য অনুমতি প্রদান করার পরে তদন্ত কে পাবে? একজন পুলিশের আইও, কি পুলিশের একজন এসআই এটা তদন্ত করবে, করে সে তখন প্রসিকিউশন রিপোর্ট দিবে, পক্ষে অথবা বিপক্ষে, মানে ইয়েস অথবা নো, যে হ্যাঁ এখানে ঘটনার সমর্থনে অপরাধ ঘটেছে বলে প্রমাণিত হয়েছে অথবা অপরাধ ঘটে নাই। এটাকে কি রিপোর্ট বলা হয়? প্রসিকিউশন রিপোর্ট। কি রিপোর্ট? কি রিপোর্ট? প্রসিকিউশন রিপোর্ট। প্রসিকিউশন রিপোর্টটা যখন পাবেন তখন ম্যাজিস্ট্রেট সেই রিপোর্টের ভিত্তিতে মামলাটা কি নেবেন? মামলাটা কি দিবেন? প্রসেস দিবেন। কি দিবেন? প্রসেস মানে মানে কি দিবেন? সমন দিবেন ওই রিপোর্টের ভিত্তিতে। উনি যদি বলে যে হ্যাঁ এখানে 323/506 এর ঘটনা ঘটছে, এরকম করে একটা রিপোর্ট যদি পাওয়া যায়, তাহলে ম্যাজিস্ট্রেট কি দিবেন? কি দিবেন? সমন প্রসেস দিবেন। সমন এই দিবেন। সমন টমন হওয়ার পর মামলাটা তখন কই চলে যাবে? নন জিআর রেজিস্টারে চলে যাবে। কোথায় চলে যাবে? তখন এই নন নন জিআর জিআর যেটা আছে সেখানে এইটা নাম্বার পড়বে, ঠিক আছে? ধরেন এনজিআর নাম্বার 201/26। বুঝা গেছে? নন জিআর মামলা কিভাবে হয় তাহলে বলেন এবার। একটা সাধারণ জিডি করলে ওটা থেকেও মামলা হতে পারে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ওখানেও কিন্তু আপনাকে এই যে সমন দিলে কোর্টে হাজির হতে হবে, সমনের মধ্যে লিখবে আপনারা 1/7/26 আদালতে হাজির হইবেন। সেদিন হাজির না হলে কি হয়ে যাবে? ওয়ারেন্ট হয়ে যাবে। ওয়ারেন্ট। দেখি এবার এটা বুঝাই বলেন আমাকে, আমাকে পড়ান আপনারা।
কি বুঝছেন এখানে? যে মামলাটা নন কগনিজেবল ওইটা হ্যাঁ, হচ্ছে যে ওসি হচ্ছে জেনারেল ডায়েরিতে মামলা এই এই মামলা কি নন কগনিজেবল? অপরাধ নন কগনিজেবল। সরি অপরাধটা হচ্ছে যে নন কগনিজেবল ওইটা হচ্ছে যে ওসি হচ্ছে যে এটা জেনারেল ডায়েরিতে হচ্ছে লিপিবদ্ধ করবে, তারপরে ওই একটা বুকে আর কি, তারপর ওই কপিটা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে, দেন ম্যাজিস্ট্রেট ওইটা আইওকে দিবে, মানে প্রসিকিউশনকে দিবে ইনভেস্টিগেট করার জন্য। তারপরে উনি সেই রিপোর্টটা মানে প্রসিকিউশন ওই রিপোর্টটা ম্যাজিস্ট্রেটকে দেওয়ার পরে ম্যাজিস্ট্রেট সেটা দেখে দেন ওইটার মধ্যে যদি মানে সমন দিবেন, ওইটার জন্য সমন দিবেন। হ্যাঁ হ্যাঁ, তখন এই যে মামলাটা তখন কি নন জিআর রেজিস্টারে নিবন্ধন করা হবে, হ্যাঁ তখন এটার নাম কি হয়ে যাবে? নন জিআর মামলা। কি মামলা? নন নন জিআর জিয়ার মামলা। মামলা। এটার ফর্ম হচ্ছে 35 পুলিশ আইনের এই যে 44 ধারা অনুযায়ী জিডি হয়, আর পিআরবি 377। এটাকে স্যার তাহলে যেগুলা মামলা যেগুলা মানে গ্র্যাভিয়াস না ওগুলা কি নন জিয়ার মামলা হিসেবে করা হয়? এক্স্যাক্টলি এটাকে নন এফআইআর মামলা বলে, এনজিআর মামলা বলে, নন জিআর মামলা বলে, হ্যাঁ, বা নন এফআইআর প্রসিকিউশন মামলা বলে। কি বলে? নন এফআইআর প্রসিকিউশন মামলা। এটা কয় নামে অভিহিত? অনেক নামে। কি মামলা? নন এফআইআর মামলা, এনজিআর মামলা, নন জিআর মামলা, নন এফআইআর প্রসিকিউশন। ক্লিয়ার? স্যার একটা প্রশ্ন করি। হ্যাঁ, করেন। আহ, এই যে বলছেন কগনিজেবল অফেন্স মানে 2 বছরের ঊর্ধ্বে যে অপরাধগুলা, না না, কগনিজেবল অফেন্স মানে হচ্ছে যেখানে কি ওয়ারেন্ট ছাড়া ওয়ারেন্ট ছাড়া অ্যারেস্ট অ্যারেস্ট করা করা যায়। যায়। আর হ্যাঁ ওই বললেন না যে যে হ্যাঁ, অপরাধগুলা 2 বছরের। হ্যাঁ, হুম। তো ধরেন আনলফুল রেস্ট্রেইন করছে কাউকে, ওটা তো 1 মাসের। ধরুন কনফাইনমেন্ট করছেন, ওটাও 1 বছরের। তো এগুলার শাস্তি তো কম। এগুলো কি মানে নন জিয়ার হিসাবে করা হয়, মানে জিডি করে করা হয় নাকি এগুলোতে এফআইআর করে? এবার বলি, খুব দারুণ একটা কোশ্চেন। ধরেন 341, হ্যাঁ, বা 323, তো এটা ওসি সাহেবের কাছে বা যিনি এজাহার করতেছেন তার কাছে সবাই তো লেখে যে আমার গলা চেপে ধরে মেরে ফেলছে, আমার থেকে আইফোন 17 নিয়ে গেছে, সবকিছু। সে আসছে লুঙ্গি পরে, তার কাছে আইফোন 17 নিয়ে গেছে। সে আইফোন 17 কোথা থেকে পাইছে? বা তার পকেটে 50,000 টাকা ছিল। কারো পকেটে কোনো সময় 50,000 টাকা থাকে? মানে এগুলো হচ্ছে কিছু আজগুবি কথাবার্তা লেখে। এখন কথা হচ্ছে ওসি সাহেব বা হচ্ছে সেই ইনফরমেন্ট যদি কোনো রকমের সিস্টেম করে যদি ওকে আমরা এটাকে এফআইআর করবো, তাহলে সেখানে এটা কি লাগাই দিবে? 327 বলবে যে আপনি বলেন যে আপনার গলায় শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করছে। তখন তখন এটা কি হয়ে যাবে? 327 জন্য কি হয়ে যাবে? হ্যাঁ, এটা কগনিজেবল হয়ে যাবে, তখন কি হবে? এফআইআর। এফআইআর হয়ে যাবে। আবার ওসি সাহেব চাইলে অনেক সময় এগুলো ওসিরা এগুলো করে যে আপনি তাহলে মামলা মানে এরকম যেগুলো ধারা কম ওগুলাতে মানে ওসি নিচ থেকে কিছু ধারা অ্যাড করে দিতে পারে এফআইআরটা করার জন্য। রাইট রাইট, আমাকে শেষ করতে দেন। রাইট, তার মানে হচ্ছে ওসি যদি বলে যে এই তোমার গলায় তো কোনো আঘাত নাই, তুমি কি কি লিখছো, তোমার গলায় চাপ দিচ্ছে, এটা কাটো, এটা কাটো, নতুন করে আবার এজাহার নিয়ে আসো, তখন সে জাস্ট 341 323 আন্ডারে একটা জিডি নিবে, জিডি নিয়ে ওটারে কার কাছে পাঠিয়ে দিবে? ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে। যদি ভালো ওসি হয় আর কি, যে তিনি আসলে এই ঘটনাটা বুঝছেন যে এখানে এরকম কিছু ঘটে নাই। বাট আমরা তো ম্যাক্সিমাম মামলা করি মানুষকে কি করার জন্য? হয়রানি করার জন্য। বুঝা গেছে? আচ্ছা, এখানে হচ্ছে একে তো হয়রানি প্লাস হচ্ছে ভাই এটার কি কম্পেনসেশনটা বেশি পাওয়ার জন্য এরকম বাড়িয়ে বাড়িয়ে লিখে? হ্যাঁ 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 হ্যাঁ, যাতে অ্যারেস্ট করে। ওই চুরির কথাটা তো প্রতি মামলাতে থাকবেই। বললাম না, সেই লুঙ্গি পরে বাজারে গেছে, কি বলতেছে যে আমার আইফোন লুঙ্গির পিছা থেকে আইফোন 17 নিয়ে গেছে, ঠিক আছে। তারপর আমার বাম পকেট থেকে 1 লাখ টাকা নিয়ে গেছে। 1 লাখ টাকা নিয়ে কেউ ঘুরে? এরকম তো মামলা লিখতে তো সমস্যা নাই, এটা তো পুলিশ তদন্ত করে দেখবে, আপনি মামলা তো দাঁড়ায় গেছে। রাইট, এই হচ্ছে বিষয়। এগুলাতে মামলা ভাই আরো বুঝতে ভাই পারবে। তাহলে ওর না ওই যে লিখছে ওর নামে ওই যে ফলসের যে বিরক্তিকর মামলাটা যে স্ক্যান্ডালিয়াস 250 ওর আন্ডারে কম্পেনসেশন চাওয়া যায় না ওর বিরুদ্ধে? হ্যাঁ, যদি ফলস বের এত হয়, প্রমাণিত হয়। এত ভালো এত এত ভালো সিস্টেম হলে তো ভালোই হইতো, ভাই। তুমি মামলা করে সবার আগে তো আইওরে বলবা যে ভাই 10,000 টাকা নেন, আপনি রিপোর্ট দিয়ে দেন। তাহলে তোমার বিরুদ্ধে সে রিপোর্ট কেন দিবে? বুঝো নাই? ভাই ক্লায়েন্টের তো জিতানো লাগবে যেরকমই বলে, বুঝি না। মানে ক্লায়েন্টকে তো একটা সান্ত্বনা দেওয়া লাগবে। ক্লায়েন্টকে সান্ত্বনা না, মামলা তো তুমি করছো, এখনো ক্লায়েন্ট পর্যন্ত যায় নাই, এখনো কোর্টে আসে নাই, এখনো আইনজীবী ধরে নাই। মানে তুমি মামলা করে আইও যে তাকে কি বলবা যে ভাই যে কোনো ভাবে আমার মামলাটা দাঁড় করো। জিডি গুলো এখন অনলাইনে করা যায়। হ্যাঁ, এই যে দেখেন
আপনাদের মনে হাজার হাজার কোশ্চেন, আমি জানি সারা রাত ধরে জিজ্ঞেস করবেন, সামনে আগান, আস্তে আস্তে শিখেন। যদিও এগুলো আমার পড়ানোর কথা না, বাট আমি চাচ্ছি যে অ্যাটলিস্ট সামনে যখন আমি পড়াবো ওই অন্ধের হাতি দেখার মতো অবস্থা যেন না হয়, যে অ্যাটলিস্ট আপনি এফআইআর দেখছেন, এজাহার দেখছেন, কেমনে হয় এগুলো জানেন, তাইলে পড়াইতে আমার সুবিধা হবে। ওকে, আমাদের ম্যাক্সিমামই হচ্ছে অন্ধের হাতি দেখার মতো পড়ায়, তো এতে আলটিমেটলি ওই আইডিয়া ওই অবসকিউরই থাকে। এই দেখেন, এটা হচ্ছে একটা জিডি, এই যে জিডি ট্র্যাকিং, হ্যাঁ, জিডি করছে, সাধারণ ডায়েরি করছে। কি করছে? সাধারণ ডায়েরি। সেখানে অনেক কিছু লিখছে। 10,000 টাকা নিয়ে গেছে, তারপর হচ্ছে স্যার এগুলো জিডি দিয়ে পরে কপিটা কি ওসি নিজের তত্ত্বাবধানে পাঠাবে নাকি যে ইনফরমেন্ট ওকে? অনেক সময় দেখি যে জিডি কপিটা পাঠায় না। ওখানে সেটা তাদের বিষয়। আপনি এখন অনলাইনে করলে এরকম করে একটা ফর্ম আসবে, হ্যাঁ, এই যে ফর্মের মধ্যে এই যে আপনি মারজাহান বেগম মহিলা, উনি উনি হচ্ছে জিডি করছে, সেখানে আমাদের এই যে ডিউটি হ্যাঁ, তাহলে এখন ওই মানে থানার যে ডিউটি অফিসার এটা নিচ্ছে, বা যে এসআই এটা নিচ্ছে, যার কাছে এটা হাওলা করা হয়েছে, ওসি সাহেব যাকে দিছে, হ্যাঁ, তদন্ত করার জন্য, সে কার কার বরাবর পারমিশন চাইবে? বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, হ্যাঁ, এই আমলি আদালত ওনার কাছে পাঠাইছে, যে পুলিশ পরিদর্শকের মাধ্যমে পাঠায়। এগুলো ওরা লেখে কি? অধর্তব্য অপরাধের তদন্তের অনুমতির আবেদন। ক্লিয়ার? বুঝা গেছে? তদন্তের অনুমতি সে চিঠি দিছে, কার কাছে চিঠি দিছে? ম্যাজিস্ট্রেটের কাছে। লিখছে মারজাহান বেগম এই কোম্পানিগঞ্জ একটা অভিযোগ দায়ের করেছেন। এটা কিন্তু অভিযোগ, কিন্তু কোন অপরাধের অভিযোগ? কোন অপরাধের? ও আমলযোগ্য অপরাধে। হ্যাঁ, আমাকে এটা হাওলা করলে আমি তদন্ত আমি গ্রহণপূর্বক অপরাধটির বিষয়ে দেখিলাম এটা অধর্তব্য অপরাধ, মানে সে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে, তার কাছে এটা অধর্তব্য, এবং এই ক্ষেত্রে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন, আমি মহোদয়ের কি অনুমতি চাই। জিডির ফটোকপি দিয়ে দিছে। এখন এখানে আমাদের কি ওসি এটা ফরওয়ার্ড করছে, ম্যাজিস্ট্রেট দেখছে, এবং এবার এই যে অনুমতি দিছি কি দেয় নাই, মনের মধ্যে একটা কোশ্চেন আসতেছে না? অনুমতি দিছি কি দেয় নাই? আসতেছে না? আসতেছে? কথা বলেন। হ্যাঁ স্যার। এবার দেখেন অনুমতি দিছি কিনা। এই যে, তো এটাকে অলরেডি শুরু হয়ে গেল। এখনো কিন্তু কোনো এনজিআর মামলা পড়ে নাই, কারণ এটা এখনো থানা ডায়েরি হিসেবে আসছে। কোনো এনজিআর মানে কোনো এনজিআর নাম্বার কিন্তু এখনো পড়ে নাই, ফাঁকা। হ্যাঁ, তো এখানে এবার আমাদের ম্যাজিস্ট্রেট সাহেব লিখতেছে কি, যে সূত্র লিখিত মারজাহান বিবাদী জাহাঙ্গীর আলম বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করেন, উক্ত অধর্তব্য অপরাধ হয়, তদন্তকারী কর্মকর্তা অভিযোগে তদন্তের জন্য আদালতে আবেদন করেন। হ্যাঁ, অভিযোগকারী সরাসরি আদালতে হাজির আছে। ওই যে বলছিলাম না যে অভিযোগকারী কেউ কার কাছে পাঠাবে? কার কাছে পাঠাবে? ইনফরমেন্টকে কার কাছে পাঠাবে? ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে। এদের কাছে পাঠাবো। গেছে গেছে সে গেছে, কথা বলে না। গেছে তো স্যার। যে সশরীরে দেখা যাচ্ছে গেছে, হাজির আছে। তো এবার বলতেছি দেখিলাম, ম্যাজিস্ট্রেট আদেশ দিচ্ছে, দেখিলাম জিডি পর্যালোচনায় অধর্তব্য অপরাধে তদন্তের অনুমতি দেওয়া হলো। কি অনুমতি? ইয়েস, অনুমতি দিচ্ছে। তাহলে এখন তদন্ত করতে পারবে? পারবে স্যার। Good. এবার তদন্ত করে সে বিশাল তদন্ত করছে। হ্যাঁ, তদন্ত করে সে ওই যে এই যে অনুমতি দেওয়ার পর, খেয়াল করেন, অনুমতি দেওয়ার পর এখন এইটা কোথায় চলে যাবে? নন জিআর রেজিস্টার। সেখানে একটা নাম্বার পড়বে। নাম্বার পড়ছে এই যে হ্যাঁ 27 26 এনজিএল। ঠিক আছে, এটাও ঠিক সেম ওই মানে যে ফর্ম নাম্বার 35 যেটা আছে নন প্রসিকিউশন, এটা হচ্ছে নন প্রসিকিউশন এফআইআর ফর্ম, হচ্ছে এটা নন প্রসিকিউশন এফআইআর বা নন এফআইআর মামলা, হ্যাঁ, বা এনজিআর মামলা। এটা হচ্ছে 35, যে নামে ডাকেন না কেন ওইটা একই। তো এখানে ওই যে ঠিক তার এই যে অভিযোগকারীর নাম, আসামিদের নাম, তারিখ, মানে এগুলো সবকিছু বাদী মন্তব্য সবকিছু লিখে লাস্টে কি লিখছে? এই যে দেখেন লাস্টে লিখে দিছে এটা যে প্রমাণিত হয়েছে। হ্যাঁ, জোরপূর্বক দখল করবে, এটা প্রমাণিত হয়েছে, মানে এই ধারাগুলা
যে অপরাধের কথা তার বলছে যে হুমকি দিচ্ছে, টাকা নিয়ে গেছে, এগুলো প্রমাণিত হয়েছে, হুমকি তুমকি দিবে বলে এগুলো প্রমাণিত হয়েছে। এটা কি স্যার নন জিআর এর অভিযোগপত্র? রাইট, রাইট। নন জিআর এফআইআর কি এবার? নন জিআর মামলা বা নন প্রসিকিউশন এফআইআর, চারটা নাম বলছি না, যে কোনো একটা বললেই হবে। এবার এই যে দেখছেন, এবার একটু আগে খেয়াল করছেন এখানে কোনো নাম্বার ছিল? এই যে এখানে কোনো নাম্বার ছিল? এই যে এটাতে এখানে কোনো নন না। জিআর ছিল? না, না স্যার। এখানে আসছে হ্যাঁ, নাম্বার আসছে। এর চাইতে আর হাতে কলমে কি শিখাবো বলেন? ধারা কোনটা কোনটা পাওয়া গেছে? 323 মানে হচ্ছে হালকা পাতলা চড়থাপ্পড়, 4 হচ্ছে জিনিসপত্র ভাঙচুর অনিষ্ট কোনো, 506(2) হচ্ছে টুকরা টুকরা করবো ওইটা, মানে কি হত্যার হুমকি। হত্যার কি? লাশ গুম করিয়ে ফেলিবে, টুকরো টুকরো করিয়ে ফেলিবে, আমার লাশ কুকুরকে খাওয়াই দিবে, এরকম করে লেখে। হ্যাঁ, এটা হচ্ছে কত? 506(2). তার মানে আপনি বাংলাদেশের কারো বিরুদ্ধে মামলা একটা না করতে পারলো, অ্যাটলিস্ট এই ধারায় মামলা করতে পারবেন। কোন ধারা সেটা? 506(2). তার মানে মানুষ যে বলে যে যে কাউকেই মামলায় ফাঁসাই দেওয়া যায়, এটা কি সত্য না মিথ্যা? 1000%। সত্য স্যার। যে কিচ্ছু করে না, আমারে বলছে তোর মাইরা ফেলাম, এটা তো মানুষ বলতেই পারে, এটার জন্য তো সাক্ষী লাগে না। তো কেউ কাউকে যদি বলে তোকে মেরে ফেলবো, টুকরে টুকরে করে ফেলবো, হ্যাঁ, তোর লাশ কুকুরকে খাওয়াই দিব, তোকে হচ্ছে মেরে গাড়ির তলে ফেলাই দিব, নদীতে বাসাই দিব, পেট কাইটা ঝুলাই দিব, এগুলো সবকিছু কিসের মধ্যে আসতেছে? 506(2). কিসের? পেনাল পেনাল কোডে। কোডের। আর 506(1) হচ্ছে কি শুধু শুধু জখম, মানে তোর মাইরা ফেলাবো, ঠ্যাং ভেঙে ফেলাবো, এটা হচ্ছে 506(1). আর যদি মরার মানে মেরে ফেলার হুমকি দেয়, এটা হচ্ছে কি 506(2). ক্লিয়ার? তাহলে আমাদের প্রসিকিউশন রিপোর্টে কি পাওয়া গেছে? কি পাওয়া গেছে? এই যে সত্য। কোন কোন ধারার অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে? 323, 323, 427, 506(2). এটা হচ্ছে মানে জিনিসপত্র নষ্ট করা। 323 হচ্ছে কি চড়থাপ্পড় বা সাধারণ জখম, আর এটা হচ্ছে কি হুমকি। তো এখন দেখেন, এটা রিপোর্টটা তো পাওয়া গেছে, রিপোর্টটা কোথায় জমা হয়েছে? ম্যাজিস্ট্রেটের কাছে জমা হয়েছে না? এই যে দেখেন, ম্যাজিস্ট্রেট দেখছে না? এই যে হুম এই যে ম্যাজিস্ট্রেট দেখছে, গৃহীত হইলো, মানে উনি এই রিপোর্টটা গ্রহণ করছে। কি করছে? পুলিশ অগ্রগতি করে, ম্যাজিস্ট্রেট কি করে? গ্রহণ করা। এটা বলে গৃহীত। এই যে টার্মগুলো শিখতে হবে স্যাররা, এগুলো না শিখলে মানে আপনারা কনফিডেন্স পাবেন না। তো এইটা যখন গ্রহণ হইলো, এখন ওই যে এফআইআর মামলা তো এখানে আছে, এবার নন এফআইআর মামলা কি মামলা? নন এফআইআর। নন এফআইআর মামলা। এটাকে এই যে নন এফআইআর মামলা তো ছিল, যখনই রিপোর্টটা হয়ে গেল, রিসিভ হয়ে গেল, গৃহীত হয়ে গেল, মামলা শুরু হয়ে গেল, তখন এটার নাম হয়ে গেল কি মামলা? নন জিয়া। কি মামলা? নন নন জিআর। জিয়া। জিআর মামলা। এই নন জিয়ারের সেই ডায়েরিতে একটা নাম্বার পড়ছে যে এটা এর আগে ছিল 26, এখন এটা হচ্ছে 27, আর এটা হচ্ছে কি সাল 26 সাল, মানে 26 সালের 27 নাম্বার নন জিয়ার মামলা ওই থানার বা ওই কোর্টের বা ওই জিআর সেকশনের। ওকে, তো এখানে কি লিখতেছে? সূত্র লিখিত মামলা সংক্রান্তে এই মানে আসামিদের নাম জাহাঙ্গীর আলম, আলাউদ্দিন বাচ্চু, এদের বিরুদ্ধে নন প্রসিকিউশন রিপোর্ট পাওয়া গেল। কি পাওয়া গেল? কি রিপোর্ট? প্রসিকিউশন রিপোর্ট। তো দেখলাম প্রসিকিউশন রিপোর্ট পর্যালোচনায় গৃহীত হলো, অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে পেনাল কোডের কথা 323, 427, 506 ধারার অপরাধ আমলে নেওয়া হলো। কি হলো? মানে উনি এটা আমলে নিচ্ছে। আসামিদের প্রতি কি ইস্যু করা হোক? সমন ইস্যু করা হয়। তাহলে সমন জারির জন্য কত আছে? 18/5। পরবর্তী তারিখ কত? ক্লিয়ার? এই 18/5-এর মধ্যে সরি 18/5-এর মধ্যে সমন দিবে, সেখানে তাদেরকে একটা তারিখ দিবে, সেখানে আসার জন্য 1 মাসের মতো সময় দিবে। সেই সময়ের মধ্যে যদি তারা আসে, মামলা স্টার্ট হবে। তবে এক্ষেত্রে তাদের জামিন 100% নাকি -100%? জামিন পাবে 100% বেইলেবল। এখন ইয়ামিনের মতো উকিল কি বলবে? হায় রে, তোমরা কি করছো, আমরা মারার হুমকি দিছো, হ্যাঁ, তোমাদেরকে তো ধরে নিয়ে যাবে, এখন 10,000 টাকা দাও, না হলে ওয়ারেন্ট হয়ে যাবে। জেল হইতে পারে, ভিতরে ঢুকে দিতে পারে, আমি এটা করাই দিতে পারি, আমার সাথে মিনিস্ট্রির যোগাযোগ ভালো টালো আছে, এইসব বুমবাং বইলা 10,000, 20,000, 30,000 যা নিয়া দাঁড়াইলে তো জামিন। আমি ভাবছিলাম একটা বই লিখবো যে কোর্টে কিভাবে মুরগি হবেন না, মানে উকিল সাহেবরা যে মুরগি বানায় আমাদের, মানে ও এটা তো ভাইয়া আপনি বলেছিলেন একটা ক্লাসে এগুলো আমাদেরকে শিখাবেন, ওইটা আর বলেননি পরে। আচ্ছা, আপনারা আগে লয়ার হন, তারপর শিখেন। আপনারা তো লয়ার না না ভাই, সবাইকে এই বুদ্ধি শেখানো যাবে না, তাহলে তো খাওন থাকবে না সবার। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আমরা একটা নন জিয়ার মামলা কিভাবে ডেলিভারি থেকে শুরু করে একদম সবকিছু হয় এটা আমরা শিখলাম। ওকে, তাহলে এবার আমাকে কেউ একজন বুঝাই দেন সুন্দর করে। বলেন, ইয়ামিন বলো।
ফার্স্টে কোন একটা নন কগনাইজেবল অফেন্স মানে অফেন্সের যদি আসে সেটা থানায় ওসি সাহেব অফিসার ইনচার্জ সে সেটাকে জেনারেল ডায়েরিতে অন্তর্ভুক্ত করবে। দেন কম্পিটেন্ট ম্যাজিস্ট্রেটের কাছে তাকে সহ মানে ইন পার্সন তাকে প্রেজেন্ট করতে বলবে। তখন ম্যাজিস্ট্রেট তার অভিযোগগুলো শুনবে এবং ম্যাজিস্ট্রেট প্রসিকিউশন রিপোর্ট মানে পুলিশকে সেটা ইনভেস্টিগেশন করতে দেবে এবং প্রসিকিউশন রিপোর্ট জমা দিতে বলবে। যখন সেটা জমা হবে ম্যাজিস্ট্রেট আবার সেটা দেখবে, দেখে সে গ্রহণ করবে। তখন গ্রহণ আহ, তখন গ্রহণ করলে পর সেখানে নন রেজিস্ট্রি মানে নন জিআর একটা ইকো হবে। আহ, যে নন জিআর একটা নম্বর হবে, সেটাই হচ্ছে নন জিআর মামলা হিসেবে পরিচিত হবে। আর সেকেন্ডলি তো ভাই এটাই, আর তো হ্যাঁ, এটাই একটাই মিস হয়েছে, এটা দেখি পরে কেউ বলতে পারে কিনা। আর কি বলবে? আর কি বলবেন সহজ ভাষায়, হুমায়ুন আহমেদের মতো বলেন। আর কি বলবেন দেখি, জাহিদ বলেন তো। মনে করেন ভাইবা দিচ্ছেন, বলেন বলেন। জাহিদ আছেন? আছে তো। আচ্ছা, আচ্ছা ভাই, স্যার আমার মেবি বাদ পড়ছে ভাই ওইটা যে প্রসিকিউশন রিপোর্টে এবং ম্যাজিস্ট্রেট যে গ্রহণ করবে সেখানে ওই যে অভিযোগ করা হয়েছে হ্যাঁ, সেই সমন দিব। হ্যাঁ সমন দেবে। আর ওখানে ভাই সেকশন গুলো মানে নির্দিষ্ট করে লিখে থাকবে ওইটা ওখানে। সমস্যা না, ওইটা তো প্রসিকিউশন রিপোর্টেই আসবে, এটা তো রিপোর্টেই আসবে। আচ্ছা, ইয়া বলেন তো দেখি, আফিয়া বলেন তো, বলবেন? আচ্ছা স্যার আমি যতটুকু বুঝেছি আর কি যে সেকশন 155-এ নন জিআর মামলা নিয়ে কথা বলা হয়েছে। হুম। তো মূলত যেখানে মানে নন জিআর নন এফআইআর বা হচ্ছে নন এফআইআর প্রসিকিউশন যে কোনো নামে হচ্ছে এটাকে বলা যায়। আর এখানে যেটা হয় যে কোনো অআমলযোগ্য বিষয়গুলোকে নিয়ে ডিল করা হয়। আর আমি আসলে অনেক অগোছালো ভাবে লিখেছি, এই কারণে আমি আমার মতো করে বলছি আর কি। কোনো সমস্যা আর নেই। আর এখানে মূলত আম, আচ্ছা এখানে হচ্ছে জেনারেল ডায়েরি করা হয়, ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া তদন্ত করা যাবে না। আর পুলিশের হচ্ছে আইও যিনি থাকেন উনি হচ্ছে প্রসিকিউশন রিপোর্ট দিবেন এবং সেই প্রসিকিউশন রিপোর্টের উপর বেস করে ম্যাজিস্ট্রেট হচ্ছে সামন জারি করতে পারেন। আর হুম। মামলাটা হচ্ছে তখনই নন জিআর মামলা হিসেবে মানে count করা হবে। মানে হাজির না হন তার এগেনস্টে ওনার এসব আর সাধারণত 35 অপরাধ করছে, মানে মানুষ আরো বেশি হচ্ছে মানে আইন প্রণেতা, কোনটা সে অপরাধ বলে আর কোনটা বলে না সে নিজে জানে না। বাট সে বলে যে এটা একটা অপরাধ হয়েছে, এটা একটা খারাপ কাজ হয়েছে বা অপরাধ একটা হয়েছে। তো এই অপরাধটাকে আমরা কয় ভাগে ভাগ করবো? দুই বলেন ভাগে, কি কি? দুই ভাগে ভাগ করব, কগনাইজেবল এবং নন কগনাইজেবল। কগনিজেবল অফেন্স, নন কগনিজেবল অফেন্স আমলযোগ্য ও ও আমলযোগ্য। বা এটাকে আমরা বলবো ধর্তব্য অথবা কি অধর্তব্য। ওকে। আমলযোগ্য অপরাধ হয়েছে, হওয়ার পরে কি হবে? কি হবে? পুলিশ অনুমতি ছাড়াই ওয়েট এজাহার হবে। দুই ক্ষেত্রে দুই ক্ষেত্রে আমি থানায় কি দিব? দুই ক্ষেত্রে অভিযোগ দেবে। অভিযোগ দিব। এটাকে আমরা যদি এজাহার বলবো। না এটা যদি এটাকে জিডি হয়, সরি অমলযোগ্যের অভিযোগ হয়, তাহলে কি বলবো? জিডি বলবো। জিডি করবো আর এটাকে অভিযোগ এজাহার এজাহার। আমার টেবিলটা কিন্তু আপনাদেরকে নিয়ে করতেছি, ওকে? তো এখন এখানে কি হবে? এফআইআর। এফআইআর। গুড। অন্তত একটা ধারা আছে, সেটা কি বলে দিলাম যে আমলযোগ্য। হ্যাঁ, এফআইআর হওয়ার পর কই চলে যাবে? কোর্টের কাছে চলে যাবে 24 ঘন্টার মধ্যে। কোর্টের কোন শাখায় চলে যাবে? না না, জিআরও এটা তো জেনারেল জিআর। রেজিস্ট্রি। হ্যাঁ, ওই তো জিআর শাখা কোথায় যারা- থাকে?
জেনারেল কোর্টের কোর্টেই থাকে এই যে কোর্টের জিআর শাখায় যাবে, জেনারেল রেজিস্টার্ড। মানে সংশ্লিষ্ট আদালতে, ঠিক আছে, সংশ্লিষ্ট আদালতে জিআর শাখা, সংশ্লিষ্ট আদালতে জিআর শাখায় যাবে। যাওয়ার পর জিআরও কি করবেন এখানে? জিআর নাম্বার দিবেন। এখন মামলাটা জিআর মামলা হিসেবে, তার মানে এটা পুরোটা এখন কি হয়ে গেল? জিআর মামলা। কি মামলা? জিআর নাম্বার ম্যাজিস্ট্রেটের কাছে মানে এই যে আদালত বা ম্যাজিস্ট্রেটের কাছে কয় ঘন্টার মধ্যে পাঠাবে? 24 ঘন্টার মধ্যে পাঠাতে হবে। এবার অভিযোগ এদিকে চলে আসেন। অভিযোগ জিডি করছে, জিডি করলে কি হবে বলেন? বুকে লিপিবদ্ধ করবে। ওসি সেটাকে এন্ট্রি করবে এবং তাকে ইন পার্সন তার অভিযোগ সহ কম্পিটেন্ট ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়ে দেবে। জিডি তো এখানে বললাম এই যে এটাকে জিডি যে বই, জিডি বুক, হ্যাঁ এন্ট্রি করার পরে ইনফরমেন্ট এবং কে ওই ইনফরমেশন সহ। ইনফরমেশন মানে কি বলেন তো? ইনফরমেশন ওখানে কোর্টে হাজিরা দিতে হবে। মাথা তো দেখি কারোরই খুলে না। ইনফরমেশন বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? মানে ধারা ইনফরমেশন শব্দটা বলা আছে, কমপ্লেন্ট এইটাকে বলা হচ্ছে। এটাকে মাথা আরো শার্প করতে হবে। মানে অভিযোগ এবং অভিযোগকারী সহ, ইনফরমেশন এবং ইনফরমেশন সহ কাকে পাঠিয়ে কোথায় পাঠিয়ে দিবে? ম্যাজিস্ট্রেটের কাছে। কোর্ট বলে না, কি বলছে? ম্যাজিস্ট্রেট। কি বলছে? এই টার্মগুলো মনে রাখতে হবে। কি বলছে? ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেটের জন্য কি জন্য পাঠাবে? ফর লিভ, ফর লিভ না, অর্ডার, পারমিশন, ঠিক আছে, ওখানে অর্ডার লেখা আছে। অনুমতির জন্য পাঠাবে। কি জন্য পাঠাবে? অনুমতির জন্য। অনুমতি যদি দেয় তখন কি হবে? তদন্ত শুরু হবে। তদন্ত পরে কি হবে? প্রসিকিউশন রিপোর্ট। প্রসিকিউশন রিপোর্ট যখন দিবে তখন এটা কি হবে? ম্যাজিস্ট্রেট কি দিবে? এটাকে গ্রহণ করে কি দিবেন? সমন দিবেন। সমন দিলে কি শুরু হয়ে যাবে? নন জিআর কেস। ক্লিয়ার? ক্লিয়ার? জি। এর চাইতে আর সহজ আছে? ভাই একটা কনফিউশন ছিল এখানে যে প্রসিকিউশন রিপোর্ট মানে ইনভেস্টিগেশনের জন্য কি ম্যাজিস্ট্রেট ওনাকে মানে ম্যাজিস্ট্রেটে কি এটা গিয়ে মানে অবলিগেশন বাধ্যবাধকতা আছে যে তাকে ইনভেস্টিগেশনের জন্য তা দিতেই হবে? মানে সে কি সরাসরি কগনাইজেন্স নিতে পারবেন না 190 আন্ডারে? এটা তো তার কাছে ওভাবে আসে নাই। এটা কি কমপ্লেইন কেস হিসেবে গেছে? মানে তুমি বলতে যাচ্ছ যে আমি বুঝছি, ধরো পুলিশ বললো যে এমন কোন ঘটনা ঘটেই নাই, রাইট? ঠিক আছে, তো তখন ম্যাজিস্ট্রেট কি এটা সরাসরি আমলে নিতে পারবে কিনা এটা বলতে যাচ্ছ? না ভাই, ম্যাজিস্ট্রেটের কাছে গেছে ইন পার্সন অভিযোগ নিয়ে, তখন ম্যাজিস্ট্রেট মানে পুলিশকে ইনভেস্টিগেশনে আদেশ না দিয়ে মানে ওনার আন্ডারে। তোমার কথা করতেছি। মাথায় কে পাঠাইছে? ওসি পাঠাইছে। এখন নাই এখানে কি লেশাল এরর? ওসির কাছে। তাহলে ওসির কাছে করলে তাহলে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে কিভাবে তুমি সরাসরি কগনিজেন্স চাও? ম্যাজিস্ট্রেটের কাছ থেকে যদি সরাসরি আমল নিতে হয় তাহলে তোমাকে কি মামলা করতে হবে? মামলা করতে হবে। কি মামলা করতে হবে? মামলা। হ্যাঁ, এবার বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ ভাই। আচ্ছা ভাই তিনি এটা সরাসরি নিতে পারেন, আমল নিতে পারেন, তদন্ত দিতে পারেন। আচ্ছা ভাই, বইতে করছে কি মানে এই দুইটাকে মিলিয়ে ফেলছে, মানে এই আপনার নন-জিআর মামলা আর এই তোমরা ওই বই পড়ো, বই পড়ে সারা জীবন কনফিউজ থাকো, ঠিক আছে? দুটা তিনটা মামলা খাই ফেললে হবে। আর ভাই না, সেটা তো পড়াইছে আপনার গুরু।
আপনার সিনিয়র অফিসার। চুপ চুপ থাকো মিয়া, এগুলো নিয়ে আমার কথা হবে না। ঠিক আছে, এখন বুঝা গেছে? স্যার তাহলে এফআইআরটা হলেই হচ্ছে যে থানা থেকে হুম। বলবে আমি আপনার ভুলের কারণে হারছি, তখন বুঝে যাবে একদিনের পরে। এই জন্য শুনো, তোমরা তো আমার এখানে হয়তো তোমরা তোমাদের হেল্প নিচ্ছ প্রিপারেশনের, পরে দেখা গেছে এটা কে বাড়াইছে, মুহিব ভাই বাড়াইছে, পরে বদনাম তো আমার হবে। এই জন্য আমি চাই যে মানে একটু এরর প্রুফ বোঝানোর জন্য। এখন দেখো, ইনভেস্টিগেশন ইনটু ভাই হ্যাঁ একটা প্রশ্ন করবো, মানে পড়ানোর আগে এই প্রশ্নটা করতেছি কিনা আমি জানি না, মানে হুম জানার জন্য আর কি। এফআইআর হুম হুম। মামলা তো গভর্নমেন্ট বাদী হয়ে হচ্ছে পরিচালনা করে, তাহলে নন জিআর হুম। মামলা কি গভর্নমেন্ট বাদী হয়ে পরিচালনা করবে? হ্যাঁ হ্যাঁ, ওখানেও পিপিটিভি থাকে, এরা থাকে, জিডি আকারে হয়েছে না। আচ্ছা। ঠিক আছে, মানে ভাই দুই জায়গাতেই গভর্নমেন্টই থাকবে, বাট একটা আমলযোগ্য, একটা কি ও আমলযোগ্য, পার্থক্য এটা, আর কোনো পার্থক্য নাই। ক্লিয়ার? বুঝা গেছে? জি জি। তো আমরা যেটা বলছিলাম 154 এর সাথে আমরা জোড় সংখ্যা কত, 156। তার মানে এফআইআর হইলে তদন্ত হবে কোন ধারার আন্ডারে, 156 এর আন্ডারে। 6 এর আন্ডারে। সেটা বলতেছে, দেখেন ওসি সাহেব, ম্যাজিস্ট্রেটের কোনো অর্ডার লাগবেই না, কি ক্ষমতা! বাহ, ম্যাজিস্ট্রেটের কি কোনো অর্ডারই লাগবে না। এই জন্য ওসি সাহেবরা কি করে, যে ম্যাজিস্ট্রেটের হচ্ছে সাইড সাইড করে ফেলার জন্য একটা কি, বলো তো দেখি, কি একটা কি যুক্ত করে, মামলার মধ্যে একটা কি যুক্ত করে দেয়। কগনিজেবল অফেন্স। ভেরি গুড। হত্যা চেষ্টা মামলা। হ্যাঁ যে ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়া লাগবে না, এটা আমিই দেখবো। তাহলে কি করতে হবে, মানে ওই যে কানুনকে মোতাবেক মার দিয়া, এরকম আর কি, যে কানুন মোতাবেক মেরে দিস। যেমন এটা কিন্তু এটা কিন্তু অপরাধ না, বাট বাট এটাকে তো তুমি বুঝতেছো যে সে এখানে একটা খেলা খেলছে, বাট এটা তুমি তারা তো ইলিগাল বলতে পারবা না। যেমন ইউকে তে একটা ল আছে যে কেউ যদি হিট এন্ড রান কেস আছে না, মানে গায়ের উপর দিয়ে যদি হচ্ছে কেউ গাড়ি তুলে দেয়, তাহলে ধরো তার 10 ইয়ার্স এর হচ্ছে মানে জেল হয়। আর যদি সে ড্রাঙ্ক থাকে তাহলে মাত্র 6 মাসের সাজা হয়। তো একটা লোক এরকম হচ্ছে অ্যাক্সিডেন্ট করার পরে সে সবার আগে হাসপাতালে গেছে নাকি বারে গেছে, বলো তো? বারে। বারে গিয়ে গট 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 করে কয়েক প্যাক খায় ফেললো, খায়ও এবার বাইরে এসে পড়ে থাকলো। তো ওরে যখন হচ্ছে টেস্ট করলো, ওর ডোপ টেস্ট করলো, ওর মুখ থেকে মদের গন্ধ আসতেছে, আর বডিতে কি পাওয়া গেছে, মদের রেয়া পাওয়া গেছে। তাহলে এখন সে কি প্লিটা নিবে, যে আই ওয়াজ ড্রাঙ্ক। ড্রাঙ্ক। এখন এখন আনলেস হি ইজ কট বাই আদার সিসি ক্যামেরাস বা আদার এভিডেন্স, সে যদি ড্রাঙ্ক প্লিটা নেয়, তারে কি কিছু বলার আছে? বলার না। আছে? এই হচ্ছে কথা, কানুনকে মোতাবেক করে দিছে শেষ। তো এখানেও আমাদের ওসি সাহেবরা কানুন মোতাবেক বলে যে ম্যাজিস্ট্রেটকে আউট করে দিচ্ছে এখান থেকে, দাঁড়াও আমার ক্ষমতা বেশি না ম্যাজিস্ট্রেটের ক্ষমতা বেশি, কি করে দেয়? তো ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আছে না, আছে না, 3 নম্বরে দেখাচ্ছি আছে, ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরো বেশি। ওই যে অমিতাভ বচ্চনের একটা ইয়ে আছে না, লাইন আছে না, কে বলতে পারবেন? দেখি কে বলতে পারবেন? কোন মুভির? অমিতাভ বচ্চন। অনেকগুলো মুভি তো এই জন্য তো भाई उसके हर बाप का एक बाप होता है। হ্যাঁ এটাই এটাই, ঠিক আছে। যাক, মুভি টুভি দেখেন আপনারা তাইলে ভালো। তো সেই বাপের বাপ হচ্ছে ম্যাজিস্ট্রেট, ও সে সামনে আসতেছে, উইদাউট দ্য অর্ডার অফ দ্য ম্যাজিস্ট্রেট সে নন কগনিজেবল কেসের ক্ষেত্রে তদন্ত করতে পারে, আর কিচ্ছু জানার দরকার নাই। এবং তার এই তদন্ত কোথাও কোনো কি করা, কোশ্চেন করা যাবে না, কোথাও এটাকে প্রশ্ন করা যাবে না, আর জানার দরকার নাই। এই হার বাপকে বাপ হতা হয়, এটা হচ্ছে এটা, যে হাম যাহা খাড়া হতে হয় তাহা সে লাইন শুরু হতে হয়, এটা হচ্ছে সেটা। এটা দেখেন, এনি ম্যাজিস্ট্রেট এম্পাওয়ার্ড আন্ডার সেকশন 190, মানে যার 190 ক্ষমতা আছে, কি ক্ষমতা, এটাকে আমরা বলবো আমল ক্ষমতা। কি ক্ষমতা? আমলি ক্ষমতা। কি ক্ষমতা? আমলিক ক্ষমতা। দেখবেন অনেক ম্যাজিস্ট্রেট যখন দুর্নীতি করে বা হচ্ছে তাদের বিরুদ্ধে যখন অভিযোগ পাওয়া যায় দুর্নীতি, তাদের এই আমলি ক্ষমতা সিজ করা হয়, এটা নিয়ে নেওয়া হয় বা সিজ। হ্যাঁ, এই যে ম্যাজিস্ট্রেটের আমলি ক্ষমতা নাই, সে হচ্ছে কি নখ দন্তহীন বাঘ। এ অনেক করে, দেখবেন হাইকোর্টের অর্ডার মাধ্যমে হয়, অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তিনি নিয়ে যান, অথবা অন্য কোনো মাধ্যমে এটা হয়ে থাকে, মানে যার বিরুদ্ধে অভিযোগ থাকে। তার মানে এখানে যে ম্যাজিস্ট্রেটের আমলি ক্ষমতা আছে, আমলি ক্ষমতা কোথায় বলা আছে, কগনিজেন্স পাওয়ার কোথায় বলা আছে, 190 190টাই হচ্ছে সব ক্ষমতার উৎস। এটা মাথায় রাখবেন, 190। তো এনি ম্যাজিস্ট্রেট হু হ্যাজ 190 পাওয়ার যার আছে, সে ইনভেস্টিগেশন করার জন্য কোনো মামলা কোথায় বাড়াতে পারে, মানে এই ধরনের ইনভেস্টিগেশন অর্ডার দিতে পারে। এই ধরনের ইনভেস্টিগেশন মানে কি, 156
ইনভেস্টিগেশন। 156 এর আন্ডার ইনভেস্টিগেশন। এবার আমি আপনাদেরকে একটু করে ব্যাকের দিকে নিয়ে যাই, মেমোরি রিফ্রেশ। 156 ইনভেস্টিগেশন করতে হলে কি লাগবে, কোন ধারা লাগবে? 54 154 ভেরি গুড। তার মানে এই ইনভেস্টিগেশনটা লিডস টু হোয়াট? লিডস টু হোয়াট? লিখতেছি কিন্তু আমি, কে বলতে পারবেন? কগনাইজেবল অফেন্স, FIR এফআইআর। মাথা যদি না খুলে তাহলে চা চা খেয়ে আসেন, না আমি থাকলে চা খাওয়াইতে পারতাম। তাইলে এই এফআইআর যে এই ইনভেস্টিগেশনটা, মানে এই যে ইনভেস্টিগেশনটা হচ্ছে ম্যাজিস্ট্রেট অর্ডার দিচ্ছে, কিসের আন্ডারে? এই ক্ষমতা কিসের, কে দিয়েছে? 156 কে দিছে? না, 190। আরে বোকা, 156 এটা তো বলা হচ্ছে যে 190 ওলা ম্যাজিস্ট্রেট, মানে আমলি ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট চাইলে ইনভেস্টিগেশনের আদেশ দিতে পারে। এই যে পুরা প্রভিশনটা বা এই ক্ষমতাটা কে কে দিছে? 156 রাইট, 156 এর 3। তো 156 কে ইনভোক করব আমি কোন ক্ষেত্রে? 154 এর ক্ষেত্রে, রাইট? তার মানে এরা দুই ভাই বোন, একদম একে অপরের সাথে একই মুদ্রার এপিঠ ওপিঠ। তার মানে 154 হইলে কি করতে হবে? 156 এর আন্ডার যাবে। কি করতে হবে? এফআইআর করতে হবে। তার মানে 156 এর 3 এর আন্ডার একজন ম্যাজিস্ট্রেট চাইলেই যে কোনো পিটিশন, ওই যে যেটা বলছেন নালিশকে, কি যেমন ইয়ামিন কোর্টে গেছে, থানায় গেছে, মামলা নেয় নাই, কোর্টে গেছে, নালিশ করছেন, ম্যাজিস্ট্রেট সাহেব দেখলো যে কি রে, এটা তো বিশাল বড় ঘটনা, বিশাল বড় ঘটনা, এখানে 325, 326, তারপরে 379, হ্যাঁ অনেক কিছু আছে, 385 আছে। তো এটা ওসি সাহেব কেন নেয় নাই? নিশ্চয়ই অপর পক্ষে কোনো তদবির ছিল। তাহলে ওসি সাহেব, ম্যাজিস্ট্রেট এখানে কি লিখবে? উপর দিয়ে কি লিখে দিবে? আমলে নিতে বলবে। এটাকে এফআইআর হিসেবে ট্রিট করে ইনভেস্টিগেট করার জন্য বলবে। FIR এই ইয়ামিন, তোমার কিন্তু কনফিউশন হয়ে যাচ্ছে। কি নিতে কি বলবে? ট্রিট অ্যাজ FIR তারপরে কি শুরু করেন? ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন আগে এফআইআর নাকি ইনভেস্টিগেশন? আগে FIR তাহলে এফআইআর যখন ইনভেস্টিগেশনের আদেশ দিবেন তখন কি করতে হবে? অটোমেটিক এফআইআর এ ইনভেস্টিগেশন এন্ট্রি করতে হবে। এফআইআর এন্ট্রি করতে হবে, রাইট। এবার বুঝে গেছে? মাথা ক্লিয়ার হয়েছে? তাহলে হ্যাঁ বলো ভাই, ম্যাজিস্ট্রেট সেই একটা ফ্লেক্স নেবে তখন। হ্যাঁ, ভালো মতো পড়াশোনা করে ম্যাজিস্ট্রেট হয়ে যাও, ঠিক আছে? ওই যে এখানে এখানে খেলছে না, এখানে ওসি সাহেব খেলছে না ম্যাজিস্ট্রেটের সাথে, যে আমি এটারে কি বানাবো? কগনিজেবল বানাবো। কি বানাবো? আমি একটা 307, 326 একটা ঢুকাই দিব, তাইলে আমি এটা নিজে কি করতে পারবো? তদন্ত করতে পারবো। তো এটা সে ওসি সাহেব করতে পারে, ম্যাজিস্ট্রেটের সে আউট করে দিল। বাট কোনো মামলা অপরপক্ষ দ্বারা বায়াসড হয়ে যদি ওসি না নেয় বা আদার কারণে যদি না নেয়, সেক্ষেত্রে ওই নালিশকারী আমলি আদালতে যাবে। কোন আদালতে যাবে? আমলি আদালত। ধরো ইয়ামিন, তোমার থানা কোনটা? ভাই পিরোজপুর থানা। সদর? ভাই সদর। তাহলে পিরোজপুর সদর আমলি আদালত, এই আদালতে তুমি কি করতে পারবা? তোমার সদর থানা যদি মামলা না নেয়, তাহলে তুমি এই পিরোজপুর সদর আমলি আদালতে কি করতে পারবা? মামলা করতে পারবা। এই আদালতে যে বিচারক থাকেন বা যে ম্যাজিস্ট্রেট থাকেন, তার কি আছে? আমলি ক্ষমতা আছে 190 আন্ডারে। এই জন্য কি বলা হয়? আমলি আদালত। কি বলা হয়? আমলি আদালত। এবার আমল জিনিসটা বুঝছো তো? মানে যেই আমলি আদালতে অবশ্যই একজন আমলি ক্ষমতা সম্পন্ন একজন বিচারক বসবেন। ক্লিয়ার? তাহলে এই বিচারক এটা কিন্তু ট্রায়াল করতে পারবে না। কি পারবে না? ট্রায়াল ম্যাজিস্ট্রেট পারবে না। ট্রায়াল ম্যাজিস্ট্রেট কি আমলি ম্যাজিস্ট্রেট এক না, কিন্তু উনি কি করেন? শুধু বিচার করেন। কি করেন? বিচার করেন। আর আমলে নেন কিন্তু আরেকজন। কিছু কিছু ক্ষেত্রে যিনি আমলি ম্যাজিস্ট্রেট তিনি ট্রায়াল ম্যাজিস্ট্রেট হন, তবে তিনি যে মামলা আমলে নিয়েছেন সেই মামলা তিনি ট্রায়াল করতে পারেন না। এটাকে তিনি কি করে দেন বলেন তো? কে বলতে পারবেন? ট্রান্সফার করে দেবে। ভেরি গুড, মাথা খুলছে, বদলি করে দিন। তাহলে ওসি সাহেব যদি ম্যাজিস্ট্রেটকে বাইপাস করে ফেলে কোনো একটা সেকশন ঢুকায়, কি সেকশন সেটা? কর্তব্য সেকশন বা আমলযোগ্য সেকশন। এবং কখনো যদি ওসি কোনো মামলা না নিতে চায়, সেক্ষেত্রে ওসি সাহেবের উপরে খবরদারি করতে পারবে কে? আমলি আদালত বা আমলি ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট বলবেন, সিআরপিসি তে ম্যাজিস্ট্রেট বললে ভালো শোনায়, যে ম্যাজিস্ট্রেট।
তিনি কিসের আন্ডারে যাবেন? 156 এর 3 আন্ডারে। বলবেন যে এই এত বড় একটা ঘটনা ঘটছে, আপনি মামলা আমলে নেই, এগুলো কিছু তার বলবে না, জাস্ট বলবে যে এই নালিশ যেটা করছে বুদ্ধি কি লিখে দিবে, এফ আই কি লিখে দিবে, এফআইআর FIR মানে ওসি সাহেবের এখন আর ক্ষমতা আছে এটারে উল্টানোর? কি না লিখে দিবে? স্যার, ভাই উল্টাইলে তো তাহলে কন্টেম্প অফ কোর্ট হয়ে যাবে। উল্টাইলে হেড চেয়ারই থাকবে না, কি লেখা থাকবে, এফ আই আর। কোথায় বলা আছে এই ক্ষমতা? 156 এর 156(3) 3। 156 এর 3 থেকে এফআইআর এর কথা বলা আছে নাকি ইনভেস্টিগেশনের কথা বলা আছে? ইনভেস্টিগেশনের কথা। কিন্তু এই ইনভেস্টিগেশনের কথা ক্ষমতা কোন ধারাতে আছে, কোন ধারা বলে আসছে? 156 স্যার। 156 কোন অপরাধগুলোর ইনভেস্টিগেশনের কথা বলছে? 154 এর কগনাইজেবল অফেন্স, সেখানে কি করতে হয়? এফআইআর করতে হয়। মানে এই ইনভেস্টিগেশন করতে হলে কি করতে হবে? এফআইআর এন্ট্রি FIR করতে হবে ফার্স্টে। এবার বুঝা গেছে? ক্লিয়ার হয়েছে? এবার হ্যাঁ ক্লিয়ার হয়েছে? গুড। ধরেন ইয়ামিন বলল যে তুমি ব্রাক ইউনিভার্সিটি থেকে একটা এলএলবি করার একটা তোমাকে সুযোগ দেওয়া হলো, তাহলে ব্রাক ইউনিভার্সিটিতে যে ভর্তির যে ব্যাপারটা, এটা কি আর বলতে হয়? তাকে আগে ভর্তি করাতে হবে না? হ্যাঁ, ঠিক এখানেও সেম। ধরেন আপনি বলতেছে এটা ইনভেস্টিগেশন হবে 156 এর 3 আন্ডারে, তাহলে কি করে নিতে হবে? আগে কি করে নিতে হবে? এফআইআর FIR করে দিতে হবে। ভেরি গুড। ওকে, এবার এই যে ওই যে এফআইআর হয়েছে, হওয়ার পরে কি হয়েছে? এই যে সাক্ষী জবানবন্দি তদন্ত হচ্ছে, সেম মানে এটা এখন নালিশি পিটিশন, মানে সিআর মামলা কি হয়ে গেল এখন? আপনি যখন ম্যাজিস্ট্রেটের কাছে গেছেন, এটা কি মামলা ছিল? সিআর মামলা। কি মামলা ছিল? সিআর। বাট সিআর মামলা। এটা যখন এফআইআর হওয়ার নির্দেশ দেওয়া হলো, তখন এখানে আর কোনো সিআর মামলা পড়বে না, এটা এখন সরাসরি কি হয়ে গেল? এজাহার হয়ে গেল। কি হয়ে গেল? এজাহার। এজাহার বা এফআইআর হয়ে গেল। এই যে এরকম হবে, তদন্ত হবে, তদন্ত হওয়ার পরে কি এরকম মেডিকেল সনদ টনদ এগুলো দেখা হবে, তারপরে শেষ। তো আমি মনে করি আজকে আর আমাদের বেশি পড়ানোর দরকার নেই, কারণ আমি এর আগে ক্লাসে বলেছি যে আমি নেক্সট ক্লাসে একদম হাতে কলমে এফআইআর বা হচ্ছে এই নন এফআইআর মামলা, জিআর নন জিআর মামলা, এগুলো হাতে কলমে দেখাই দিব। তো আমি মনে করি যে আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন। তো নেক্সট ক্লাসে বাকিগুলো এভাবে করে দেখাই দিব, কারণ বিশেষ করে সিআরপিসি তে এগুলো নিয়ে তো বেশি আলোচনা হয় নাকি? হ্যাঁ ভাই। হ্যাঁ, এফআইআর, জিআর, নন জিআর, সিআর, রিমান্ড, তারপর হচ্ছে কি 164, রাইট? তারপর ভাই চার্জশিট। হ্যাঁ হ্যাঁ বলো। ভাই, এগুলো পারলেই অর্ধেক ওকলাতি হয়ে যায়। হ্যাঁ, ওকলাতি এইগুলো পাবো। এই জন্য এগুলোতে একটি, কারণ এগুলো থেকে এখন এমসিকিউ জিজ্ঞেস করার কিছু নেই, তুমি কিন্তু অলরেডি সব পারবা, বাট ভিতরের বিষয়গুলো আজকে আমি তোমাদেরকে দেখাই দিলাম। তো ঠিক আছে, তাহলে কারো কোনো কোশ্চেন আছে, কনফিউশন? ভাইয়া আমাদের তো পরীক্ষা 12 তারিখ থেকে, এর আগে মানে পরীক্ষার ইয়াগুলো সিস্টেম গুলো বা এগুলো কিরকম হবে? এটা নিয়ে আমি 3টা ক্লাস নিব, শুধুমাত্র বার কাউন্সিল পরীক্ষায় কিভাবে এমসিকিউ পাস করবেন। হ্যাঁ, সেখানে আমি বেসিক আলোচনা করব। তবে আমি যেহেতু পুরো সিলেবাস শেষ করতে পারি নাই বা পারতেছি না, আপনারা আপনাদের মতো করে পড়ে ফেলেন। লিস্ট আমার কাছে ল পড়ার কারণে আপনারা তো বুঝতে পারছেন যে কিভাবে পড়তে হয়, ধরতে পারছেন না? হ্যাঁ, সেভাবে করে আগায় যান, ঠিক আছে? কিন্তু আপনি একটু ভাইয়া এই কয়দিন একটু তাহলে এই যেহেতু এক্সামের সময় বেশি না, আবার ঈদের একটা বন্ধ পড়ে যাবে, তো একটু এই বিষয়গুলো নিয়ে কয়েকটা ক্লাস যদি স্পেসিফিক ভাবে নেন। ঠিক আছে, আমি কিছু সিলেক্টিভ সাবজেক্ট নিয়ে, মানে টপিক নিয়ে আলাদা আলাদা করে ক্লাস নেব। ঠিক আছে, থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন আছে? আর ঠিক আছে, এখানে রাখলাম। আসসালামু আলাইকুম স্যার।